ফোন পাই আমার ফাদারের কাছ থেকে, আমি দেশে চলে আসলাম। এমন কিছু লোকের মুখে তোমার নাম আমি শুনেছি যে আমি যদি আমার নাম তাদের মুখে শুনতাম তাহলে আমি ফ্যামিলি নিয়ে দেশ থেকে পালাতাম। তরুণদের মধ্যে একটা কমন কথা সেটা যা হেট পলিটিক্স। কেন তারা এটা বলে? কারণ তারা দেখছে যে যাদের হাতে ক্ষমতা তারা কিছুই করছে না। লিগ্যাল টিম কাজ শুরু করলো, তখন দেখলাম যে গণমাধ্যমে সরকারের ভাষ্য ছাড়ার কোনো ভাষ্য আসছে না। পরিস্থিতি এত অবর্ণনীয় ছিল যে মাঝে মাঝে দেখতাম যে কেঁচো, তেলাপোকা, ইঁদুর গায়ে পড়তে চলা হয়। সকালে রুটি আর ভাজি দেখলে বুঝতাম যে দিন সকাল হয়েছে। দুপুরে খাবার, রাতে খাবার আসলে রাত। এছাড়া সে ভিতর থেকে দিন রাত বোঝার কোনো উপায় নেই। প্রাপ্তবয়স্ক পুরুষ শিশুর মতো চিৎকার করছে। এই বাচ্চা ছেলেরা যদি জীবন না দিত, এই মাটির এই দুনিয়ার আলো তো আমরা দেখতাম না। বাংলাদেশ এবং বিশ্বের কাছে তুলে ধরো যে আসলে কী হয়েছিল এবং আমার সাথে যা হয়েছে, এটার জন্য এই বাংলা মাটিতে আরেকবার না হতে পারে, এর জন্য আমার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে কাজ করা। আপনি কতটুকু কঠোর হতে পারবেন মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে? সালামু আলাইকুম আরমান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের টিএসএল অরিজিনালসের পডকাস্টে আপনাকে পেয়ে আমরা আনন্দিত। আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আজকে কথা আপনার কাছ থেকে শোনার চেষ্টা করব। এর মধ্যে গুম নিয়ে কথা থাকবে। আপনি সামনে নির্বাচনে দাঁড়ানোর জন্য চিন্তাভাবনা করছেন, আপনার দলীয় মনোনয়ন নিশ্চিত হয়েছে, সো সেটা নিয়েও আমরা কথা বলবো। তো একদম প্রথমেই যে প্রশ্নটা আসলে আমরা করতে চাই যে বাংলাদেশে ফ্যাসিবাদের 17 বছরে সবচেয়ে চূড়ান্ত রকমের যে নিকৃষ্টতা আমি বলবো যে ছিল, সেটা হচ্ছে গুম। মানুষকে অপহরণ করা এবং তাদেরকে দিনের পর দিন গুম করে রাখা। দেখা গিয়েছে যে সামান্য ফেসবুক স্ট্যাটাসের কারণে মানুষকে গুম হতে হয়েছে এবং অনেকেই যারা কপাল ভালো ফিরে এসেছেন, অনেকেই আসলে ফিরে আসতে পারেননি। তো আপনি তার মধ্যে অন্যতম একজন। দীর্ঘদিন প্রায় 8 বছর আপনি অ্যাবডাক্টেড ছিলেন এবং গুম ছিলেন। সো আমি ওই জায়গাটা থেকে যদি শুরু করি যে যেই দিনটায় আসলে আপনি গুম হলেন বা আপনাকে তুলে নিয়ে যাওয়া হলো, ওই দিনের আপনার চিন্তাটা কী ছিল বা কী ভাবছিলেন আপনি ওই সময়টায়? প্রথমত হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা বলা জরুরি যে কেন আমি টার্গেট হলাম। আমি তো তখন খুব গুরুত্বপূর্ণ কেউ ছিলাম না। আমার সাংগঠনিকভাবে বা রাজনৈতিকভাবে আমার কোনো পজিশন ছিল না। বয়স আমি একেবারে তরুণ ছিলাম। I was 32 years old at the time. তো তারপরেও গুমের মতো এত বিভৎস ঘটনার জন্য টার্গেট আমি কীভাবে হলাম? তো যেটা ছিল সেটা হচ্ছে যে আমি আমার কর্মজীবন শুরু ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের চেম্বার থেকে। আচ্ছা, আমি যখন ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে আমি মিশরে চলে যাই। ওখানে আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপর একটা ট্রেনিং করছিলাম আর কি। আমার প্ল্যান ছিল যে আমি বারেট ল শেষ করেছি, মানুষের নর্মাল ল নিয়ে আমার পড়াশোনা হয়েছে, আমি এবার ইসলামিক ল নিয়ে পড়তে চাই। তো আরবি ছাড়া তো কোরআন হাদিস বোঝা যাবে না, তো আরবি নিয়ে পড়াশোনা করছিলাম। এমন সময় আমি ফোন পাই আমার ফাদারের কাছ থেকে যে কোনো সময় আমি গ্রেফতার হয়ে যেতে পারি, তুমি চলে আসো দেশে। তো আমি দেশে চলে আসলাম এবং আমি তখন জানতে পারি যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবকে জামাত থেকে অ্যাপয়েন্ট করা হচ্ছে এই জামাতের নেতৃবৃন্দকে যেই মামলায় গ্রেফতার করার তারা পরিকল্পনা করছে, সেই মামলার ডিফেন্স দেওয়ার জন্য উনি একটি টিম রেডি করছেন। তো আমি যে তার সামনে বসে বললাম যে এই টিমে আমি অংশগ্রহণ করতে চাই। I just finished my bar এবং ফাদারের রিকোয়েস্টে আমি চলে আসছি, I want to help। উনি খুব খুশি হলেন, উনি আমাকে টিমের নিয়ে নিলেন এবং আমি খুব অবাক হলাম যখন আমি জানতে পারলাম যে আমাকে ইন্টারন্যাশনাল লিয়েজনটা দেখতে হবে। এই যে ডিফেন্স টিমটা থাকবে যারা জামায়াতের নেতৃবৃন্দকে একটি সাজানো মামলায় হত্যার পরিকল্পনা চলছে, এই যে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনটা সেটা আমাকে দেখতে হবে। আমি মনে করেছিলাম যে এটা আমার জন্য এমন একটি কাজ যেটা আমাদের বাংলাদেশের ইসলামী আন্দোলনে বা ইসলামী মূল্যধারা যারা বিশ্বাসী, যে কেউ এই সুযোগ পেলে জীবন উৎসর্গ করে দিতে হয়। আমার কাছে মনে হচ্ছিল যেটা আমার সব কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপর থেকে আমার পরিবার, আমার পার্সোনাল রিক্রিয়েশন, এভরিথিংয়ের উপর আমি চেষ্টা করেছি এই দায়িত্বটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য। যাই হোক, ফাস্ট ফরওয়ার্ড যখন ট্রায়াল শুরু হলো, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে মিথ্যা কখনো ত্রুটিমুক্ত না, মিথ্যা সবসময় মিথ্যাই থাকবে। এটা যে কেউ যদি একটু বিশ্লেষণ করে মিথ্যা ওপেন হয়ে যাবে। এবং আমরা জানতাম যে এই যুদ্ধাপরাধ মামলায় তারা মিথ্যে দিয়ে সাজাবে।
তখন আমরা অপেক্ষা করেছিলাম যে তারা যখন অভিযোগটা আনবে সেটাকে আমরা চুল বিশ্লেষণ করব এবং কোথায় কোন গ্যাপ আছে সেটা হাইলাইট করব। যখন শুরু হলো, লিগ্যাল টিম কাজ শুরু করলো, তখন দেখলাম যে গণমাধ্যমে সরকারের ভাষ্য ছাড়ার কোনো ভাষ্য আসছে না। আপনারা নিশ্চয়ই জানেন, সারা বিশ্ব এখন জানে যে ফ্যাসিস্ট আমলে যে সেন্সরশিপ ছিল তা কোল্ড ওয়ার ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রির যেরকম সেন্সরশিপ আয়রন কার্টেন রেজিমরা করতো সেরকম সেন্সরশিপ তখন বাংলাদেশ ছিল, অ্যাবসলিউট সেন্সরশিপ। যারা একটু কথা বলার চেষ্টা করছে তাদের কী হয়েছে আপনারা সবাই দেখছেন, দিগন্ত টেলিভিশন, আমার দেশ পত্রিকা, শীর্ষ নিউজ সব তারা বন্ধ, এডিটরকে গ্রেফতার, নির্যাতন, ফাদারকে তো যুদ্ধ মামলায় তারা সম্পৃক্ত করলো। আমি যেটা করতাম সেটা হচ্ছে এভরিডে আফটার রিটার্নিং ফ্রম কোর্ট, এই আজকে কোর্টে কী হলো সেটা নিয়ে একটি লেখা লিখতাম, সেটা আমি ফেসবুক, টুইটার এবং ব্লগে পোস্ট করতাম। একটি ইম্পর্টেন্ট বিষয় সবাই জানে, তারপরে হাইলাইট করা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশ ইজ এই ডিপেন্ডেন্ট ইকোনমি। আমাদের দেশ যে ডেফিসিট এটা পূরণ হয় বড় 10টি দাতা দেশের অর্থায়নে। তাদের এই অর্থায়নের একটা অন্যতম একটি শর্ত হচ্ছে গুড গভর্নেন্স। যে দেশ তাদের কাছে অর্থ নিয়ে দেশ চালাচ্ছে, তারা দেশ কীভাবে চালাচ্ছে তারা এটা অবজার্ভ করে। এই বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রায়াল ছিল ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মামলাগুলো এই দাতা দেশরা খুব ক্লোজলি এটা অবজার্ভ করছিল এবং রাইটলি সো। তারা শুধু মেইন স্ট্রিম মিডিয়ার পাশাপাশি তারা সোশ্যাল সাইবার প্লেস, সোশ্যাল মিডিয়াতে কে কী বলছে, ইয়াতে ব্লগে কে কী বলছে, এগুলো তারা অবজার্ভ করতো। দে স্টার্টেড ফাইন্ডিং মাই পোস্ট ইন্টারেস্টিং এবং তারা রেগুলারলি আমার সাথে যোগাযোগ করতো। প্রায় তাদের বিভিন্ন ডিসকাশনে আমাকে ইনভাইট করতো কথা বলার জন্য। আরেকটা কাজ তারা যেটা করতো সেটা যখন আমি একটা অভিযোগ করলাম যে আজকে এই শুনানিতে এই ল ভায়োলেট হয়েছে, এই সাক্ষীকে হয়রানি করা হয়েছে, এই ল মামলা চলমানাধীন অবস্থায় যখন আমরা ডিফেন্স সাইড আমরা কোনো লুপহোল পেলাম প্রসিকিউশন কেসে যে এই জিনিসটা নাই, এই জিনিসটা তার যেই অভিযোগটা তার আমার কথা ছিল এই এলিমেন্ট সেই অভিযোগে নাই, তখন মামলায় 10 দিন বিরতি দিয়ে আইনি চেঞ্জ করে ফেলতো যাতে আমাদের এই আর্গুমেন্টের ডিসফাংশন হয়ে যায়, বিফল হয়ে যায়। এগুলো তো মিডিয়াতে আসছিল না। বাংলাদেশের অধিকাংশ মানুষ, এমনকি আইনজীবীরাও জানে না যে এই কাজ হচ্ছে। সবাই বুঝতে পারছিল, মানে ইট ওয়াজ এন ওপেন সিক্রেট যে কী মামলায় কী হবে সবাই, মানে দি আউটকাম ওয়াজ প্রিডিটারমাইন্ড। কিন্তু ডিটেইলসগুলো, যেটা ফাইন ডিটেইলগুলো, স্পেসিফিক পয়েন্টগুলো এটা আসছিল না। তারা এই পয়েন্টগুলো পিক আপ করছিলেন এবং এটার ব্যাখ্যা আসামি পক্ষের একজন আইনজীবী এই অভিযোগ করছেন সরকারের বক্তব্য কী। তারা আমার সব ব্লগ পোস্ট ইমেলে কপি পেস্ট করে ওদের কাছে পাঠাতো যে এর উত্তর কী। স্বাভাবিকভাবে উত্তর তাদের কাছে ছিল না, তারা তো ন্যায় বিচার করার তাদের কোনো পরিকল্পনাই ছিল না। সবচেয়ে মজার কথা আছে, যেটা হয়তো এর আগে কখনো পাবলিকলি বলিনি, আওয়ামী লীগের একটু বড় ইচ্ছা ছিল যে একজন করে হুজুরকে তারা ফাঁসি দেবে আর সারা পশ্চিম বিশ্ব হাততালি দেবে। এবং শেখ হাসিনার মনে খুব খয়স ছিল যে যদি নোবেল প্রাইজ পেয়ে যায়, 40 বছরের পুরনো বিচার, ধর্মান্ধদের ফাঁসি দিয়েছেন, একজন নারী নেত্রী, এইটা তার খুব ইচ্ছা ছিল। কিন্তু তারা বুঝতে পারেনি যে পশ্চিমা বিশ্ব ন্যায় বিচার এবং ফেয়ার ট্রায়ালের ব্যাপারে কতটুকু যত্নবান, এই জিনিসটা তাদের মাথায় ছিল না। তারা গায়ের জোরে বিচার করে ফেললেই মনে করেছিল যে তারা ভাবা পাবে। যখন আমরা স্পেসিফিক পয়েন্ট তোলা শুরু করলাম যে প্রসিকিউশন কতজন সাক্ষী এনেছে, ডিফেন্স এতজনের বেশি সাক্ষী আনতে দিচ্ছে না, সাক্ষীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে, মামলা চলানোর ব্যবস্থা আইন পরিবর্তন হচ্ছে, এগুলো খুব স্ট্রংলি তারা পিক আপ করলো। এবং তারা সবচেয়ে বেশি আওয়ামী সরকার মুসলিম বিশ্বের দিকে তাকিয়েছিল যে এখান থেকে আক্রমণ আসবে। কিন্তু তাদের আশঙ্কাই ছিল না যে পশ্চিমা মানবাধিকার সংস্থা, পশ্চিমা দেশ এবং পশ্চিমা নীতি নির্ধারকরা এইসব পয়েন্ট নিয়ে সমালোচনা করবে। যখন সমালোচনা উঠলো, এর উত্তর তাদের কাছে ছিল না। যেহেতু সমালোচনার উত্তর তারা ছিল না, তারা সমালোচককে টার্গেট করলো। আমি হয়ে গেলাম একজন টার্গেট। তারা দেখলো যে আমি যদি থাকি, আমি যে পয়েন্টগুলো তুলছি সেগুলো উত্তর তাদের নাই। পশ্চিমা বিশ্বর কাছে এই জিনিসটা ওপেন হয়ে যাচ্ছে যে এটা বিচার না বরং প্রতিপক্ষ ঘায়াল করার একটি প্রক্রিয়া। তখন তারা বিশেষ করে এইটা তুঙ্গে যায় যখন আমার ফাদারের কেসটা চলে আসে। আমার ফাদারের কেস আসার আগে আমি রেগুলার লিখতাম এবং পশ্চিমা বিশ্ব, বিশেষ করে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক জোন এবং ইন্টারন্যাশনাল গণমাধ্যম সবাই ক্লোজলি ফলো করতেন। প্রায় প্রত্যেক পোস্টে পরে ফোন পেতাম 8-10টা করে যে এই বিষয়টা একটু ব্যাখ্যা করুন, এই বিষয়ে আমাদের ইমেইলে একটু ডিটেল জানান, এই বিষয়ে আপনি আপনার ইমেল থেকে আমাদেরকে পাঠান যাতে আমরা রিপোর্ট করতে পারি।
তো আমার ফাদারের বিষয়ে যেটা আপনার সারা বিশ্ব দেখেছে, বাংলাদেশ দেখেছে, যে প্রধান বিচারপতি প্রকাশ্যে সরকারের যে সাক্ষ্য সবুত এবং যে এভিডেন্স তারা নিয়ে এসছেন সেটার সমালোচনা করেছেন। একবার যে এই কমেন্টও করেছেন যে এই রাষ্ট্রপক্ষের আইনজীবীদেরই বিচার করা দরকার, যে এত নিম্ন মানের সাক্ষ্য প্রমাণ এবং সাংঘর্ষিক সাক্ষ্য প্রমাণ নিয়ে তারা মামলা পরিচালনা করতে এসছেন। এবং আমরা আইনজীবীরা বলেছি কোর্টে যে যদি নিরপেক্ষ ট্রাইব্যুনাল থাকতো তাহলে আসামি পক্ষের আইনজীবীদের একটা কথা বলারও দরকার ছিল না। এই সরকারি আইনজীবীরা যে তথ্য প্রমাণ এনেছে এটাই তাদের কেসকে বিফল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ভুলে পরিপূর্ণ, সাংঘর্ষিক এবং সর্বোপরি খুবই নিম্নমানের। যখন প্রধান বিচারপতি কমেন্ট করে ফেললো তখন ফ্যাসিস্ট সরকারের ভিতরে এই আতঙ্ক দেখা দিল, হয়তো শেষ পর্যন্ত বিচারপতি খালাস দিয়ে দিতে পারেন, ফাঁসি নাও দিতে পারেন। তখন তারা বুঝলেন যে হয়তো তার কাছে এই জিনিসটা তাদের আসলে কাজ করেছিল যে আমি এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি এবং আমি যদি থাকি হয়তো আমার পিতাকে ফাঁসি দেওয়া তাদের পক্ষে সম্ভব নাও হতে পারে, অথবা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সো তারা তাদের পথের কাঁটা সরিয়ে ফেলেছিল। সো আপনি ওই সময় একটা খুব কর্মব্যস্ত জীবন কাটাচ্ছিলেন, আপনি অ্যাক্টিভিজম করছিলেন, আপনি যেটা বলছেন যে বাইরের মানে অন্যান্য বিশ্বের অন্যান্য ইয়েদের সঙ্গে আপনার যোগাযোগ ছিল এবং আপনি আইসিটিতে তখন শুনানি করছেন, আপনি একটা ব্যস্ত সময় কাটাচ্ছেন। যে দিনটায়, যে রাতে সম্ভবত আপনাকে নিয়ে যাওয়া হয়, ওই মুহূর্তে কি আপনি ভাবতে পেরেছিলেন যে কনসিকুয়েন্স কত দূরে যেতে পারে, বা এটা কি আপনার পক্ষে মেজার করার বা জাজ করা সম্ভব ছিল? আমরা যখন ইংল্যান্ডে পড়াশোনা করি তখন তো রাজনীতি ছিল না। ফ্রেন্ডদের ভিতরে আমরা কে কোন দল ছিল একসঙ্গে বসতাম, একসঙ্গে ঘুরতাম। তো আমাদের ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেলে বিএনপির বেশ কেন্দ্রীয় নেতার ছেলেমেয়েরা ছিল, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল, আত্মীয় স্বজন ছিল। এরকম আওয়ামী লীগ ফ্যামিলির ঘরানার একজন আমাকে খুব প্রায় আমাকে অ্যালার্ট করতো যে তোমার কর্মকাণ্ডে সরকারের অনেকে নাখোশ হচ্ছে। আমার ঘুমের প্রায় 3-4 দিন আগে একজন খুব আর্জেন্টলি আমাকে সাথে দেখা করতে চায় এবং আমি এক জায়গায় দেখা করি। তখন সে বলে যে ইমিডিয়েটলি লিভ দ্য কান্ট্রি। বললাম কেন? বলে যে এমন কিছু লোকের মুখে তোমার নাম আমি শুনেছি যে আমি যদি আমার নাম তাদের মুখে শুনতাম তাহলে আমি ফ্যামিলি নিয়ে দেশ থেকে পালাতাম। তো আমি ওইরকম কিছু ডেঞ্জারাস লোকের মুখে তোমার কথা খুব কঠিনভাবে বলতে শুনছি, তুমি ইমিডিয়েটলি দেশে বের চলে যাও। তো আমি বললাম যে আমার ফাদারকে 2 দিন পর ফাঁসি দেবে, এই অবস্থায় আমি কেমন করে আমার দেশে বেরিয়ে যাই? প্রথমত আমার শেষ ফাইটটা আমাকে দিতে হবে, যে হায়াত মৌতের সিদ্ধান্ত আল্লাহর কাছ থেকে আসবে, কিন্তু চেষ্টা আমাকে করতে হবে। ফার্স্ট অফ অল আমি একমাত্র ছেলে সন্তান যে দেশে আছে। দ্বিতীয়ত হচ্ছে আমি একজন আইনজীবী, আর তারা এই হত্যার কাণ্ডটা চালাচ্ছে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। সো লাস্ট মোমেন্ট পর্যন্ত ফাইট আমাকে দিতে হবে। শেষ পর্যন্ত যদি ফাইটে আমার ব্যর্থ হই, অ্যাটলিস্ট আমার ফাদারের দাফন, জানাজা, পরিবারের শেষ সাক্ষাৎ, এগুলো তো আমাকে দেখতে হবে। আমি এই অবস্থায় যদি আমার ফাদারকে রেখে চলে যাই, আমি নিজে কীভাবে সান্ত্বনা দেবো, আর আখিরাতে আল্লাহর কাছে বা কী জবাব দেবো? আমি আমার পিতার কাছে চলে গেলাম এবং আমার পিতাও আমাকে সাহস দিলেন যে আল্লাহ তাকল করে তুমি থাকো, কারণ শেষ মুহূর্তে তোমার মা একা হ্যান্ডেল করতে পারবে না। তো সব মিলে আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। প্রায় আমি দেখতাম যে আমার পিছনে বাইক ফলো করছে, প্রায় দেখতাম সাদা মাইক্রোবাস আমাকে ফলো করেছে। এমনকি আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার 7 দিন আগে র্যাবের পোশাকধারী লোকরা আমার বাসায় এসে কনফার্ম করে যে আমি বাসায় আছি কিনা। আমি তো তখন নিজের বাসায় থাকতাম না, আমি ভাড়া বাসায় থাকতাম। এরপর যেদিন আমাকে তারা অ্যাবডাক্ট করে, সেই দিন সারাদিন আমাকে একটা সাদা মাইক্রোবাস ফলো করছে আমি দেখলাম। তো আমি আমার ড্রাইভারকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে রাস্তায় যেন যদি তারা আমাকে থামাতে চেষ্টা করে তুমি থামবো না। তো আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে রাস্তায় তারা থামানোর চেষ্টা করে না, পিছিয়ে আসছে। আমি বাসায় পৌঁছলাম, তখন আনুমানিক রাত 11:30 মতো বাজে। আমি হাত ধুয়ে জাস্ট খেতে বসছি, তখনও কোর্টের কাপড় চোপড় আমি খুলিনি, জাস্ট হাত ধুয়ে খেতে বসছি। খুব টায়ার্ড ছিলাম, আমি ভাবছিলাম যে খেয়ে একবারে শুয়ে পড়বো, খুব এক্সস্ট ছিলাম। সেই কোর্টের সবাই দেখেছে কী হচ্ছিলো, উত্থাল পাতাল হচ্ছিলো। খাবার খেতে বসবো, হাত ধুয়েছি, খাবার তখন হাত দিতে পারিনি। আমার সময় কলিং বেল পেলাম, কলিং বেলের ধরনটাই খুব ছিল আর কি, অ্যাগ্রেসিভ কলিং বেল দিচ্ছে। তো আমি যে পিপ হোল দিয়ে তাকালাম, তাকায় দেখলাম যে 8-10 জন উঁচা লম্বা লোক দাঁড়িয়ে আছে, সবাই সাদা পোশাকে, কয়েকজন হাতে বড় অস্ত্র, এবং বিশেষ করে সামনে যে দাঁড়িয়ে আছে তার ছোটো অস্ত্র কোমরে আছে আর কি। তো আমি তখনই আমার ফ্যামিলিকে বললাম যে আমাকে নিতে এসছে। তখন আমার বাসায় আমার বোন ছিল না, আমার ওয়াইফ ছিল। তো আমি দরজার চেইনটা লাগিয়ে হালকা করে দরজাটা খুলে আমি জিজ্ঞেস করলাম আপনারা কারা? তারা বললো যে একটু আপনাকে আমাদের সাথে যেতে হবে। আমি বললাম আপনারা কারা, আপনার পরিচয় দিন।
আর আমি তো সুপ্রিম কোর্টের একটি রায় হয়েছে খুব শীঘ্রই রিসেন্টলি যে আইডেন্টিফিকেশন ছাড়া এবং পোশাকধারী লোক ছাড়া গ্রেফতার করা যায় না, আপনাদের পোশাক আপনারা কারা? তখন তারা বললো যে দেখেন আমাদের ব্যাপারে এসব প্রযোজ্য না, আপনাকে আমাদের সাথে যেতে হবে। তো আমি দরজাটা লাগাই দিলাম, লাগাই দিয়ে আমি ফ্যামিলিকে বললাম যে ওরা চলে আসছে, কী করা যায়, আমি আর তো অপশন দেখছি না কিছু করা, কী করা যায়। তখন আমার ওয়াইফ এবং আমার বোন খুব সাহসী ভূমিকা পালন করেছে, তারা বলে তুমি ওদিক চলে যাও, আমরা দেখছি। তারা গেটের সামনে যে গেট বন্ধ হয়েছে ওদের সাথে তর্ক করছে যে কেন আসতেছেন, কী চান আপনারা। তখন তারা দরজায় কিল লাথি দেওয়া শুরু করে দিয়েছে, তারা বুঝতে পারছে যে আমরা বুঝে ফেলছি তারা কেন আসছে। আমি চিন্তা করলাম যে কাঠের দরজা 10-12 জন ওখানে আসে, তারা ইজিলি দরজা ভেঙে ফেলতে পারবে। ভেঙে যদি তারা ঘরে ঢুকে তারা নিঃসন্দেহে তারা খুব ভালো আচরণ করবে না। আমার 2 বাচ্চা ছিল আমার সামনে, ওয়াইফ আমার বোন আছে, আমি মনে করেছি যে তাদের সামনে ফিজিক্যালি অ্যাবিউজ হওয়াটা মনে হয় ঠিক হবে না। আর সত্যি করতে আমার মাথায় তখন গুমের দুঃস্বপ্ন আমার ছিল না, যেহেতু বাসায় চলে এসেছি, প্রায় 8-10 জন সাক্ষী আছে। আমার কাছে মনে হচ্ছে এখন তারা যেটা করবে আমাকে নিয়ে যাবে, 8-10টা মামলা দিবে, রিমান্ড হয়তো দুর্ব্যবহার করতে পারে, আর 6-7 মাস জেলে থাকতে হবে, এটাই আমার আশঙ্কা ছিল। আমি বললাম যে দেখো বাচ্চাদের সামনে সিন ক্রিয়েট হোক আমি চাই না, আমি যাই তোমাদের সাথে থানায় দেখা হবে। তো আমি শ্বাসকষ্টের রোগী ছিলাম, শুধু আমার ইনহেলারটা আমি নিলাম, আমার মানি ব্যাগটা পকেট ঢুলে আমি গেটের কাছে যাওয়ার আগে ওরা দেখলাম যে ধাক্কা দিয়ে গেটটা খুলে ফেললো, খুলে আমাকে হেডসেট টেনে নিয়ে বেড়ে চলে গেল। আর আমার ওয়াইফ এবং আমার বোন দুদিক দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করছে। যে স্মৃতিটা আমার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল যে আমার 2 বাচ্চাকে আমি কখনো খালি পায়ে বেরোতে দিই না, ক্লিননেসের ব্যাপার খুব ইয়ে ছিলাম। তো আমি তখন বাসাতে বাইরে থেকে এসেছি, জুতা খুলে পা খালি পায়ে টেনে হয়েছে, যখন আমাকে বের করছে তখন ছোটো মেয়ে চিৎকার করে উঠছে, বাবা তুই খালি পায়ে। আমি তো ওদেরকে কখনো খালি পায়ে বেরোতে দিই না, আমাকে নিয়ে যাচ্ছে, তখন ও বলছে বাবা তুমি খালি পায়ে যাচ্ছ, ও তো বুঝতে পারছে না কী হচ্ছে। যখন দেখলো যে বাবা খালি পায়ে সিঁড়িতে নিয়ে নেমে যাচ্ছে, তখন ও জুতাটি নেওয়ার পিছনে দিল অসুখ, বাবা তুই খালি পায়ে যাচ্ছ, বাবা তুই খালি পায়ে যাচ্ছ। আমি তো বুঝতে পারিনি যে কি অন্ধকার আমার সামনে অপেক্ষা করছে। দিদি 8 বছর। কোন সময় থেকে বুঝতে পারলেন যে আসলে একটা মানে অন্ধকার অনিশ্চয়তা আসলে শুরু হচ্ছে? বলছি এখনই বলছি সেটা। তো আমি যদি বুঝতাম যে অন্ধকার বছর এত অন্ধকার আমার সামনে অপেক্ষা করছে, বের হওয়ার এখন তো মেয়ে দুটোকে আদর করে দিয়ে আসতাম, শেষ সুযোগটা আমি পাইনি। তো আমাকে যখন ট্রেনে হচ্ছে গাড়িতে উঠে, তখন আমার মেয়ে পিছিয়ে দৌড়াচ্ছে জুতো নিয়ে আর কি, স্যান্ডেলটা নিয়ে। তখন একজন যারা গ্রেফতার করতে তারা একজন ওর হাতে ইয়েটা নিয়ে গেল, গাড়িতে উঠলো, গাড়ি টানতে চলে গেল। কিছুক্ষণ যাওয়ার পরে হাত করা পড়াচ্ছে, আমি কিছু বুঝলাম গ্রেফতার করবো, হাত করা পড়াবে, হাত করা পড়ানো হলো। কিছুক্ষণ দেখলাম তারা কাপড় বের করেছে, চোখ বাঁধার চেষ্টা করছে। তখন আমি রেজিস্ট করলাম যে চোখ বাঁধছেন কেন, বলছে এটাই নিয়ম। আমি দেখেন আমি তো সুপ্রিম কোর্টের আইনজীবী, আইনের কোথায় আছে গ্রেফতার করবার চোখ বাঁধতে হয়। তখন যে কমান্ডার ছিল সে কড়া কথায় বললো যে আপনার সাথে দুর্ব্যবহার করতে বাধ্য করবেন না, দাঁত মাত কিমড়ে চোখ এমন করে বললো। তো বুঝলাম যে আইনের সুরক্ষা আর আমার জন্য এখন আর বলবৎ হবে না, আমি আর আইনের সুরক্ষা আমি আর পাবো না। এই চোখ বেঁধে ফেললো, শুরু হলাম অন্ধকারের জীবন। আচ্ছা, আমরা এখন আয়নাঘরের দিনগুলোতে একটু আসি। যে তখন যেটা বলছিলাম যে আপনি একটা ব্যস্ত সময় পার করছিলেন আপনার পিতার মামলা নিয়ে বা অন্যান্য যারা জামায়াত নেতৃবৃন্দ ছিলেন ওনাদের মামলা নিয়ে, এবং দেশে বিদেশে লেখালেখি করছিলেন। হঠাৎ করে পুরো জিনিসটা একটা কাট অফ হয়ে গেল, আপনি একদম আয়নাঘরে আপনার দিনগুলো শুরু হচ্ছে। আমরা দেখেছি যে মানুষ, একদম সাধারণ মানুষ যারা ফেসবুকে একটা পোস্ট করেছে হয়তো সরকারের সমালোচনা করে, তাকেও গুম করা হয়েছে, আয়নাঘরে রাখা হয়েছে। আমরা দেখেছি সাধারণ মাদ্রাসার একটা ছাত্র বা সাধারণ একজন দাড়ি টুপিওয়ালা আমাদের সমাজের একজন সাধারণ মানুষ, তাদেরকেও গুম করা হয়েছে। কিন্তু আপনার ক্ষেত্রে ব্যাপারটা ছিল একটু ডিফারেন্ট, কারণ আপনি খুব সরকারের জন্য বলবো একটা থ্রেট হয়ে উঠছিলেন বলে সরকার মনে করছিল। সেখান থেকে আপনি যখন আয়নাঘরের দিনগুলো শুরু করলেন, ওই সময়টা আপনার আসলে কিভাবে কেটেছিল বা ওই সময় আপনার চিন্তার জগৎটা আসলে কিভাবে আবর্তিত হচ্ছিল? যখন চোখ বেঁধে ফেলো তখন তো বুঝতে পারলাম যে সামথিং ইজ ভেরি রং। তো আমি আইন হচ্ছে, বাংলাদেশের সংবিধানের আইন হচ্ছে 24 ঘন্টা যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করার পর 24 ঘন্টার ভিতরে তাকে আদালতে উপস্থিত করতে হবে। তো আমার জন্য প্রথম 24 ঘন্টাটা ছিল প্রচণ্ড আশঙ্কার একটা 24 ঘন্টা। তো 24 ঘন্টা চোখের পলকে পার হয়ে গেল। আমাকে একটি অন্ধকার ঘরে তারা নিয়ে গেল, ওই অন্ধকার ঘরের ভিতরে চোখ বেঁধে রাখতো, হাত করা পরে রাখতো। 24 ঘন্টা যখন শেষ হয়ে গেল, কিছু হলো না, তখন তো মনের ভিতরে আশঙ্কা শুরু হলো যে
সামথিং ইজ রিয়েলি রিয়েলি রং। প্রথমে তো চোখ বাঁধারই প্রথম সিগন্যাল ছিল। এরপর দেখলাম যে তারা আমি যে কটা জিনিস আমি অচিন্তনীয় ছিল। প্রথম কথা আমি বললাম যে আমি নামাজ পড়ি নি, নামাজটা পড়তে যে কটা বাজে? উত্তর আসলো যে বলা যাবে না। কোথায় নিয়েছে এটা তো বলবে না, আমি বুঝতে পার, প্রথমে যখন চোখ বেঁধে রাখছে তখন তো অবশ্যই আমাকে বলবে না কোথায় আছে। এরপর আমি জানতে চাইলাম, দেখেন আমি আমার পিতার নিয়োজিত আইনজীবী, ওনার মামলার ফাঁসির রায়ের শেষ পর্যায়ে, আর 1-2 দিনের মধ্যে ওনার মামলা এটা সিদ্ধান্ত হবে। কি হলো বুঝলাম আমাকে ছাড়বেন না, এটাই মেনে নিলাম। কিন্তু আমাকে একটুকু আমাকে জানার তো আমার অধিকার আছে আমার পিতার কী হলো, আমার যেই মামলার জন্য আমি সব উৎসর্গ দিয়ে কাজ করছি তার আউটকামটা কী হলো। তো অবশ্যই উত্তর আসলে যে বলা যাবে না, পরিনির্দেশ। তারপর যখন ঘন্টা করিয়ে দিন গড়িয়ে সপ্তাহ হয়ে গেল, তখন তো ধীরে ধীরে মনে হচ্ছে যে সব কিছু অন্ধকার, এমনিতে চোখ অন্ধকার, তখন সত্যিকার অন্ধকার আরও জেগে বসলো। কিন্তু তখন আমি তখন যেটা ইংলিশে বলে, আই ওয়াজ ইন স্টেট অফ ডিনায়াল। আমার জন্য এটা মেনে নেওয়া ডিফিকাল্ট হচ্ছিলো। প্রথমত হচ্ছে যে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে হাই প্রোফাইল ট্রায়াল তখন আমার ফাদারটা হচ্ছিল। বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে বড় কয়েকটা ঘটনা এই মামলায় হয়েছে। বাংলাদেশ ইতিহাসে এত বড় হেডলাইন আর কোনো মামলায় হয় না, যেটা আমার ফাদার হচ্ছিল, তখন আমার ফাদারের মামলায় হচ্ছিল। এবং সর্বশেষ প্রধান বিচারপতির মন্তব্যের পর এমন জায়গা থেকে সমালোচনা এসছে যেটা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয়নি। চলমান মামলা নিয়ে মানবাধিকার কর্মীরা কথা বলে না স্বাভাবিকভাবে, কিন্তু যখন প্রধান বিচারপতি কমেন্ট করে ফেললেন তখন তারাও স্টেটমেন্ট ইস্যু করল। এবং বাংলাদেশের বাম ঘরানার লিডার ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম সম্পাদকীয় লিখলেন এই ঘটনা করে। তো এবং সবাই জানেন যে প্রধান বিচারপতি যখন সমালোচনা করলেন তখন কয়েকজন সিটিং ক্যাবিনেট মিনিস্টার তাকে অ্যাটাক করলো। ইট ওয়াজ দি মোস্ট হ্যাপেনিং থিং ইন বাংলাদেশ এট দ্য মোমেন্ট, এবং মোস্টলি ওয়ান অফ দ্য মোস্ট হাইলি ওয়াচড ইনসিডেন্ট ফ্রম দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ইন বাংলাদেশ। এমন একটা ঘটনার কেন্দ্রবিন্দু অবস্থিত একজন মানুষকে এইভাবে ন্যাক্কারজনকভাবে ওপেনলি এই ধরনের কাজ করতে পারে, এত নিম্ন ধারণা তো আওয়ামী লীগের ব্যাপারে আমার ছিল না। আমার কাছে জাস্ট মনে হচ্ছিল যে সত্যি কি তারা এই কাজই করতে যাচ্ছে, তাদের মানে কি ন্যূনতম চক্ষু লজ্জাটাও আর নাই। ইন্টারন্যাশনাল কমিউনিটি কিছুই বলছে না, আমার ফ্যামিলি কি কিছু কারো কাছে যেতে পারতেছে না, মানে এই হাজার প্রশ্ন যখন আমার মাথায় ঘুরছে। আর আমি একটা স্টেট অফ ডিনার আছি, মনে হয় না আসলেই না, হয়তো আজকে একটা ডিসিশন আসবে, হয়তো কালকে আমাকে কোর্টে হাজির করবে, অথবা অ্যাটলিস্ট আমার ফাদার জানাজার জন্য হয়তো আমাকে নিয়ে যাবে, অথবা শেষ দেখার জন্য হয়তো আমাকে নিয়ে যাবে। এই দোদুল্যমানের মধ্যে আমি 1 সপ্তাহ পর্যন্ত ছিলাম। কিন্তু আপনি কোনো তথ্যই তো পাচ্ছিলেন না, কোনো ইনফরমেশন আপনার কাছে আসছিল না। তথ্য তো দূরে থাক, যে ঘরে আমাকে তারা রেখেছিল সেই ঘর থেকে আমি বাইরে কি দিন না রাত এটাও বুঝতে পারতাম। নাস্তা দেখে খাবার দেখে বুঝতাম কখন দিন, খাবার দেখে বুঝতাম কখন রাত। সকালে রুটি আর ভাজি দেখলে বুঝতাম যে দিন সকাল হয়েছে, দুপুরে খাবার রাতে খাবার আসলে মানে রাত। এছাড়া সে ভিতর থেকে দিন রাত বোঝার কোনো উপায় নেই। এরপর তো যখন বুঝে গেলাম যে না ঠিক আছে, এখন আর আমার ফাদারের আর যাই হোক মামলাটা ঝুলিয়ে রাখা সম্ভব নয়। আমি যেহেতু প্রত্যেকটা মামলায় সম্পৃক্ত ছিলাম, মামলার প্রক্রিয়াগত দিকটা সম্বন্ধে আমার কাছে আইডিয়া ছিল। সো আমি বুঝতে পারছিলাম যে আমার ফাদারের একটা না একটা ডিসিশন হয়ে গেছে, হয় ওনাকে যাবজ্জীবন দিয়েছে সালি সাহেবের মতো, অথবা ওনার ফাঁসির রায় কার্যকর দিয়ে গেছে। 1 সপ্তাহ প্রায় 3 সপ্তাহ যখন হয়ে গেল তখন আর আমি বুঝতে পারলাম যে এটা আমার ফাদারের একটা পরিণত হয়ে গেছে, ইয়েস অর নো। একটুকু আমি আশঙ্কা বুঝতে পারছিলাম যে আমার ফাদারকে যদি ফাঁসি না দেওয়া হয় তা আমি তো পড়ে থাকবো না এখানে। সো আমার পড়ে থাকা মানে একটা জিনিস ইন্ডিকেট করছে। কিন্তু তারপরে আমার মনে একটু আশা, আমি এভাবে যাচ্ছিলাম যে খুব সর্বশেষ বড় গুমের ঘটনা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সালাউদ্দিন সাহেব, ওনাকে গুম করার 3 মাস পর ওনাকে ইন্ডিয়ায় ছেড়ে দেওয়া। তো আমি মনে এই সান্ত্বনা আমাকে দিলাম যে আচ্ছা 3 মাস দেখি, হয়তো 3 মাসের ভিতরে একটা সিদ্ধান্ত আসবে। আচ্ছা, ওই ঘটনাটা আপনার অপহরণের আগের ঘটনা ইনসিডেন্ট? আচ্ছা, আমাকে অপহরণ করা হচ্ছে 2016-তে, আর ওনাকে গুম করা হয়েছিল 2013-তে। আচ্ছা, 3 বছর আগের ঘটনা। তো তারপর যখন সপ্তাহ থেকে মাস থেকে 3 মাস হয়ে গেল, তখন প্রথমবারের মতো আমার মানে ইংলিশে যেটা বলে না যে কোল্ড ওয়েভ, মানে থ্রু ইউর ব্যাকবোন, মানে পিঠে ঠান্ডা একটা অনুভূতি যে আর আশা নাই কোনো।
কারণ বিএনপির মতো একসময় ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় থেকে যদি 3 মাস রাখার রেকর্ড থাকে, এরপর 3 মাস যখন ক্রস করে গেলো, আমি এমন কোনো বড় নেতা না যে আমার জন্য খুব বড় কিছু হবে। সো তখন প্রথমের মতো আমাকে এই জিনিস মেনে নিতে হলো যে তারা প্রথমত আমাকে গুম করেছে, এবং এই গুম করে তারা এটা হজম করতে পেরেছে। কারণ যদি কিছু হতো এর মধ্যে হতো, যদি কোনো বড় রিয়াকশন আসতো এর মধ্যে আসতো। সো আমাকে মেনে নিতে হবে যে দিস ইজ ইট। আচ্ছা, আমি যদি এখানে একটু কোয়েশ্চেন করি, আপনার সাথে ওখানে যারা ছিল, কারারক্ষী বা আয়নাঘরে যারা দায়িত্বে ছিল, আপনার সাথে তাদের আচরণ কি অন্যান্য যারা বন্দী ছিলেন আয়নাঘরে তাদের মতোই ছিল? কারণ আপনি কিন্তু ডিফারেন্ট ছিলেন, আপনি আইন জানতেন, আপনি আইন নিয়ে কাজ করতেন এবং আপনি ভোকাল ছিলেন, সরব ছিলেন। সো আপনার সাথে আচরণটা কি তাদের অন্যদের সাথে যেরকম ছিল সেরকমই ছিল কিনা, বা কোনো পার্থক্য আপনি দেখতেন কিনা? প্রাথমিকভাবে তো আমি বুঝতে পারিনি। প্রথমে যে আমি যেখানে আমাকে নেওয়া হয়েছে ওখানে যে অন্য বন্দীরা আছে সেটা বুঝতে আমার অনেক কিছুক্ষণ সময় লেগেছে। দ্বিতীয়ত হচ্ছে যে ওখানে সবচেয়ে কঠিন যে সময়টা আমাকে পার করতে, সেটা হচ্ছে গিয়ে রাতের বেলাটা। কারণ ওদের সব টর্চারগুলো রাতে করতো, যে টর্চার রুমে তাদের যে টর্চার করা হতো সেগুলো রাতের বেলা করতো, এবং আমাকে যেখানে রেখেছিল সেখান থেকে আমি সব শুনতে পেতাম। প্রাপ্তবয়স্ক পুরুষ শিশুর মতো চিৎকার করছে, এটা কিন্তু এবং এটা শুনতে পাচ্ছেন আপনি, কিন্তু আপনার এই আশঙ্কা করছে কবে আপনি ওই জায়গায় থাকবেন। এটা নার্ভ রেকিং একটা এক্সপিরিয়েন্স, একদম মনস্তাত্ত্বিক বিধ্বংস করে দেয় এমন একটা জিনিস। তো ওই সময়টা খুব কঠিন যাচ্ছিলো, যে আমি আমাদের আশঙ্কা ছিল যে প্রথমে তো হচ্ছে আমাকে গুম হলো, পরে যখন গুম হওয়াটা আমি মেনে নিলাম, তখন আশঙ্কা হচ্ছে কখন আমাকে ওখানে নিয়ে যাওয়া হবে। হয়তো আমার কাছে কোনো স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করতে পারে, হয়তো আমাকে বলবে যে হ্যাঁ আমি ওকে প্রধান বিচারক, আমি হয়তো তার সাথে কোনো আমার আন্ডারস্ট্যান্ডিং ডিল আছে, এরকম কোনো একটা স্বীকারোক্তি হয়তো আদায় করতে চেষ্টা করতে পারে, অথবা আমার ফাদারের ব্যাপারে কোনো নেগেটিভ কথা আমার মুখ থেকে বের করতে পারে, অথবা আর একটা খুব প্রিয় জিনিস তৎকালীন ফ্যাসিস্টে ছিল জঙ্গির সাথে সম্পৃক্ত স্বীকারোক্তি আদায় করা। হ্যাঁ, আমি জঙ্গির সাথে জড়িত, আমি অর্থন করেছি। আমাকে গ্রেফতারের কিছুদিন খুব অল্প সময় আগে হোলি আর্টিজানের সেই গুলশানের বড় হামলাটা হয়েছে, আমার আশঙ্কা ছিল ওটার সাথে আবার আমাকে কোনোভাবে জড়ায় কিনা, অথবা এই ব্যাপারে কোনো স্বীকারোক্তি আমার মুক্তি আদায় করে কিনা, এই আশঙ্কা তখন আমার মনে কাজ করছিল। সবচেয়ে বেশি যেটা আমাকে মানে ছোটো জিনিস কিন্তু বড় হয়ে আমার মাথায় বসানো, সেটা হচ্ছে মৃত্যু। এই যে এখন গুমের জীবন শুরু হলো, এখন এটার পরিণতি দুটোর একটা হবে, হয় আমি এখানে আমার মৃত্যুবরণ করতে হবে, মরে যাব, না হয় তারা আমাকে মেরে ফেলবে। এই জিনিস আমাকে করার পর আমাকে তারা ছেড়ে দেবে, আর আমি সবাইকে বলে পারবো আমার সাথে কী হয়েছে, সেটা তো কোনোদিন সরকার মেনে নেবে না। আর তখন আমি যতটুকু বুঝতাম যে বাংলাদেশের রাজনীতি, উপমহাদেশের রাজনীতি, তখন আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার যে অশুভ কোঅপারেশন, যে আনহোলি অ্যালায়েন্স ছিল, সেটা তো ডিফিকাল্ট টু ব্রেক। আর বাংলাদেশের মানুষ তখন সাবডিউড ছিল, তখন ওই পরিমাণ অ্যাঙ্গার রাস্তায় ছিল না। সো আমি ওই সেটা ছেড়ে দিয়েছি যে এটা কিছু সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, আর আমার ব্যাপারে যদি কোনো আন্তর্জাতিক চাপ বা দেশীয়ভাবে কোনো চাপ আসতো সেটা 3 মাসের আগের মধ্যেই হতো। 3 মাস পার হয়ে গেছে, মানে আর কিছু হচ্ছে না। সো আমাকে আমার মানসিকভাবে আল্লাহ আমাকে তৌফিক দিলেন মৃত্যুর কথা স্মরণ করার, যে আমি এখন কীভাবে মুক্ত পাবো, বাইরে কী হচ্ছে, আমার পিতার কী হলো, আমার বাচ্চাদের কী হলো, এটার চেয়ে আমার নিজের আখিরাতের কথা চিন্তা করা উচিত। এখন যদি আমাকে মেরে ফেলে আমি কি মরার জন্য প্রস্তুত কিনা, আমি কি আখিরাতের অ্যাকাউন্ট আমার যথেষ্ট কিনা পরপারে পাড়ি দেওয়ার জন্য, এসব চিন্তা করে আমার মাথায় চলে আসলো, এবং আতঙ্কের সাথে অনুভব করলাম যে আমার আখিরাতের অ্যাকাউন্ট খুব সমৃদ্ধ না। যতটুকু ঈমান আমল ছিল, কিন্তু এত অল্প বয়সে মৃত্যুর জন্য তো মানসিকভাবে তৈরি ছিলাম না। এরপর থেকে ভিতরে আরেকটা জিনিস যেটা হতো সেটা হচ্ছে যে রুমে আমরা ছিলাম, আমাকে গরমকালে গুম করা হয়, প্রচণ্ড গরম ছিল, এরকম গরম যে নিজের গায়ের ঘাম এভাবে পড়তো দেখে ফ্লোরে মনে হতো কেউ পানি ঢেলে দিয়েছে, কেউ পেশাব করে, বাচ্চার পেশাব করে থাকে না, ওরকম ঘুমতে করে দেখতাম যে আশেপাশে সব এরকম ছোপ ছোপ পানি পড়ে গেছে। আমি প্রথমে আসলো গতি, পরে বললাম আমার শরীরের ঘাম এগুলো, এবং ভিতরে কোনো ফ্যান ছিল না, কারণ সিলিং ফ্যান দিয়ে আত্মহত্যা করতে পারে, টেবিল ফ্যান দিলে ইলেকট্রিকেশন নিজে করতে পারে, অথবা গার্ডদেরকে ইলেকট্রিকেট করতে পারে, সেখানে ভিতরে কোনো ফ্যান ছিল না, এবং বাইরের আমরা যেন কিছু বুঝতে না পারি এই জন্য এক্সস্ট ফ্যান চালাতো, কোনো সাউন্ড পেতাম না। পরিস্থিতি এত অবর্ণনীয় ছিল যে মাঝে মাঝে দেখতাম যে কেঁচো, তেলাপোকা, ইঁদুর গায়ের পড়তে চলাফেরা করছে।
ইঁদুর এত বড় ইঁদুর ছিল যে মানে আমি বিড়ালের সাইজের ইঁদুর আর কি, এত বড় ইঁদুর জীবনে দেখিনি। এবং তারা খুব ওপেনলি চলাফেরা করছে, আর আমাদের হাত ধরা পরা কিছু করতেও পারছি না। বিশেষ করে সবচেয়ে ওয়ান অফ দ্য ক্রুয়েলেস্ট থিং তারা যেটা করতে, সেটা রাত 12টা থেকে ভোর পর্যন্ত হাত করাটা পিছন দিকে দিয়ে দিত। সকালে থাকতো সামনে, রাতের বেলা 12টা থেকে শেষ পর্যন্ত হাত করা পেছন দিকে। এটা আমি যখন কমপ্লেন করতাম যে এটা কেন, ঘুমের সময় কাজ কেন? আপনার তো ঘুমানোর কষ্ট হতো অবশ্যই, পেছনে হাত বাঁধা অবস্থায় অসম্ভব, স্বাভাবিকভাবে শোয়ার তো কোনো সুযোগ ছিল অসম্ভব ছিল। এবং মানে কষ্ট সবচেয়ে বেশি হতো তখনই, আপনার গা চুলকাচ্ছে, আপনি গাটা চুলকাতেও পারছেন না। আপনি একটু কাপড়টা ঠিক করবেন, কোনো কারণে কাপড়টা লুজ হয়ে গেছে বা ডিসপ্লেস হয়ে গেছে, এটা আপনি করতে পারছেন না। অসহায়ত্ব কাকে বলে? এটা দিনের পর দিন, মাসের পর মাস চলছে এরকম। আমি যখন কমপ্লেন করতাম তখন একজন প্রহরী আমাকে বললো যে আপনাকে মানে কৃতজ্ঞ থাকা উচিত, এখানে মানুষের সাথে পশুর মতো আচরণ করা হয়, আপনার গায়ে এখন আমরা আঘাত করিনি। তখন আমি বুঝলাম যে আল্লাহ আমাকে মেসেজ দিচ্ছেন যে শুকরিয়া আদায় করো যে কোনো অবস্থায়, কারণ তোমার চেয়ে খারাপ অবস্থা আরেকজন আছে। আমি শুনতাম প্রায় মারধর চলছে, বিশেষ করে খাবার দেওয়ার সময় তারা মারধর করতো। আস্তে আস্তে যখন একটু মানে অন্য মানুষের যেমন অন্য সেন্স শার্প হয়ে যায়, তখন আমার অন্য সেন্স একটু শার্প হওয়া শুরু করলো, কানে খুব তীক্ষ্ণতা বেড়ে গেল। তখন শুনতে পারতাম যে অন্য লোকরা আশেপাশে আছে, তাদের কান্নার আওয়াজ শুনছি। খাবার দেওয়ার সময় প্লেট যখন দিত, বুঝতাম যে প্লেট দেওয়া হচ্ছে সবার সামনে, তখন মারধর করতো। খাওয়ার সময় মার দিয়ে একটা বড় বাড়ি দিয়ে বলতে এখন এতক্ষণ লাগেন খাইতে, এগুলো তখন আমার সাথে করেনি। এবং আলহামদুলিল্লাহ সত্য কথা আমাকে বলতে হবে, আমার সাথে কখনো তারা ফিজিক্যাল অ্যাবিউজ, যেটা মানে ফিজিক্যাল হিটিং, যেটা মারধরটা তারা আমাকে করেনি। আলহামদুলিল্লাহ আল্লাহ হাজার শুকরিয়া, লাখ শুকরিয়া। তারা চাইলে যা খুশি তাই করতে পারতো আমার সাথে, কিন্তু এই জিনিসটা আমার সাথে হয়নি। কিন্তু যা হয়েছে সেটা তো আমার কাছে মনে হচ্ছে মৃত্যুর চেয়ে খারাপ। আরুন ভাই, আমি একটা জিনিস আমার জানার আগ্রহ আসলে আপনার কাছ থেকে, যে 5ই আগস্টের পরবর্তীতে আমাদের ফ্যাসিবাদের পতন হয়েছে, আমরা এটাকে বলছি বাংলাদেশ 2.0, নতুনভাবে আমরা শুরু করতে চাচ্ছি। গুম কমিশন হয়েছে, হয়তো অচিরেই আমরা বিচার দেখতে পাবো, এবং যারা অপরাধী তাদের তো অবশ্যই সর্বোচ্চ শাস্তি আমরা চাইব। আমার কথাটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক কালচারটা আসলে এমন একটা জায়গায় চলে এসেছে যেখানে গুম খুব নর্মাল একটা ব্যাপার। আপনারা যখন গুম হচ্ছেন, আপনাদের পরিবারের উপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু আপনি যদি ওই সময়ের পত্রপত্রিকা খেয়াল করেন বা সাধারণ মানুষের জীবনগুলো খেয়াল করেন, কোনো এফেক্ট কিন্তু হচ্ছে না, এবং কোনো পত্রপত্রিকা এটা নিয়ে কোনো সমালোচনা হচ্ছে না, কোনো লেখা হচ্ছে না, কিছু না। সো গুমটাকে আমরা এক ধরনের সহজভাবে মেনে নিয়েছি, যেটা আমাদের হাসিনার শাসনামলে এটা বাস্তবতা। এর কিন্তু কোনো গ্যারান্টি অন্তত আমরা দেখতে পাই না যে নতুন কোনো শাসক নতুন করে হাসিনা হয়ে উঠবে না। সেক্ষেত্রে গুমের সংস্কৃতি ফিরে আসা খুবই সম্ভব। আপনার কাছে আমার জিজ্ঞাসা হচ্ছে, বিচারিক দিক থেকে বা সামাজিক দিক থেকে, যেদিক থেকে আপনি বলেন যে গুমটাকে নির্মূল করার বা এটার কোনো সলিউশন আছে কি না আসলে, বা আপনি কি মনে করেন? অবশ্যই সলিউশন আছে, ইনশাআল্লাহ অবশ্যই সলিউশন আছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানুষ একটা কনসেনসাস বিল্ড করা, যে নো মোর, যেটা হয়েছিল আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগ তো তার এই ফ্যাসিবাদী কার্যক্রম 2008 থেকে করছে, এক সময় সবার কাছে মনে হচ্ছে আর হতে পারে না। সর্বপ্রথম যেটা করা প্রয়োজন, নাম্বার 1 অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ এবং বিশ্বের কাছে তুলে ধরা যে আসলে কী করে হয়েছিল এবং কত নিষ্ঠুরতা এবং কত ব্যাপকভাবে তারা তখন এই গুমটা প্রয়োগ করছিল। শুধু একটা সময় ছিল প্রাথমিকভাবে ছিল রাজনৈতিক কর্মী, এরপর করে হচ্ছে যে তাদের যে কোনো কার্যক্রমে যেই বাধা হয়ে দাঁড়ায়, শেষ পর্যন্ত কিন্তু তারা আর কোনো সীমাবদ্ধতাই ছিল না, যাকে খুশি তাকেই গুম করছিল আর কি। এই জিনিসটা যত বেশি প্রচারিত হবে, এই জিনিসটা নিয়ে মানুষ যত কথা বলবে, এই বিষয়টা অমর করে রাখার জন্য যেসব প্রক্রিয়া আছে, যে এরকম একটি অনুষ্ঠান যেখানে আমরা এই বিষয়ে কথা বলছি, জাতীয় আন্তর্জাতিক সেমিনার, দেশে বিদেশে পত্রপত্রিকায়, সাময়িকী, যেখানে এখানে কথা বলা দরকার সেখানেই কথা বলা অন্যতম একটা কারণ, অন্যতম একটা ডেটারেন্স। যখন এটা একটি অ্যাকনোলেজ বিষয় হবে যে এই দেশে একসময় এত খারাপ একটা ঘটনা ঘটেছে এবং এটা যখন ওয়াইড স্প্রেড সবাই জানবে, তখন পরবর্তীদের জন্য এটা একটা ডেটারেন্স হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিচার। যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকে একটি বিচারিক প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।
আর গুরুত্বপূর্ণ এখানে কয়েকটি ভেরি ভেরি সেন্সিটিভ পয়েন্ট, যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে অনেকে এটাকে গুরুত্ব দিতে চান না। সেটা হচ্ছে বিচারের মান। এই যে বিচার হবে সেটা যেন দেশীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচার হয়। যুদ্ধাপরাধ বিচারে আওয়ামী লীগ এই কাজটাই করার চেষ্টা করেছিল, যে গায়ের জোরে ফাঁসি দিলেই মনে হয়ে গেল বিচার, এবং তারা খুব কঠিনভাবে উপলব্ধি করেছে যে এটা করে কোনদিন স্বীকৃতি পাওয়া যায় না। এই শিক্ষা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এই যে মানবতা বিরোধী যে অপরাধ যারা করেছে তাদের বিষয়টার জন্য জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়, নাম্বার 1। নাম্বার 2, আইনি লিগাল লেজিসলেশন টু প্রিভেন্ট দিস ফ্রম ফিউচার, যেটা অলরেডি হচ্ছে। আমি যত জানি গুম বিষয়ক একটি স্থায়ী আইন হচ্ছে, যাতে ভবিষ্যতে গুম বিষয়ক করতে গেলে একটা সুস্পষ্ট ধারা তৈরি হয়, যেটা নিয়ে আইন মামলা করতে পারবে ভুক্তভোগীরা। এবং লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যেটা যদিও অনেকে আমার সাথে ডিসএগ্রি করবেন, সেটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট। আফসোসের বিষয়, প্রকাশ্যে বলতে আমাদের জন্য কঠিন খারাপ লাগে, সেটা হচ্ছে আমরা জাতিগতভাবে নিজেদের ভালো নিজেরা দেখতে অপারগ হয়েছে। যদিও বিপ্লব কোনো বৈদেশিক শক্তির সহযোগিতা হয়নি, কিন্তু বাংলাদেশ চলতে হলে বৈদেশিক সাহায্য কোনো বিকল্প নেই। আমরা বিদেশি এইড ছাড়া আমাদের দেশ চালাতে পারি না। এখানে ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট হেল্প করবে। যেমন ইতিমধ্যে আপনারা শুনেছেন যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস বাংলাদেশে খুলছে। এটার অনেকে এর বিরোধিতা করলেও আমি একজন গুম ভিকটিম হিসেবে এটা পজিটিভ দেখি, যে এটা যখন এখানে থাকবে তখন গুম করার মতো মানবতা বিরোধী অপরাধ করার ব্যাপারে একটা বড় ডেটারেন্স এটা হতে পারে। এই যে বিচার হচ্ছে, এই বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্পৃক্ততা খুবই জরুরি। কোনো না কোনোভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা থাকলে এটার মান নিয়ন্ত্রণ ভালো উন্নত হবে। এবং বহির্বিশ্বে এই যে আওয়ামী লীগ যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি এবং অর্থ মানি লন্ডারিং মাধ্যমে দেশের বাইরে নিয়ে গেছে, এগুলো কিন্তু এখন ব্যবহৃত হচ্ছে। ইন্ডিয়াতে তো পা রাখলে মনে হয় যে বাংলাদেশে মানে কোনো জনমানুষ বাস করে না, এমনভাবে তারা প্রতিষ্ঠিত করে ফেলেছে। এবং সারা বিশ্বে তারা হিউজ রিসোর্সেস ডিপ্লয় করছে টু ডিসক্রেডিট দিস ট্রায়াল। এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ত থাকলে এই ডিসক্রেডিট করাটা ডিফিকাল্ট হবে। অ্যান্ড লাস্টলি মোস্ট ইম্পর্টেন্টলি, যেটা আবার অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন, এই বিষয়টা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হেগে যেটা আছে সেখানে এটাকে রেফার করা। বিশেষ করে এইসব কাজের যে মূল নির্দেশদাতা তার সবাই দেশের বাইরে। বাংলাদেশে বিচার করা একটি সিম্বলিক বিচারের বাইরে কিছু হবে না, তাদের কোনো প্রভাব ফেলবে না। কিন্তু এই বিষয়টা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে, হেগে যেটা অবস্থিত, তখন এটার ক্রেডিবিলিটি নিয়ে অনেকে কোশ্চেন করতে পারবে না। আর এটা এমন একটা বিষয়, কেউ এটা যে ঠিক হয়েছে বা এটা যে বিচার করার প্রয়োজন নাই, অথবা এই কাজটা ঠিক হয়েছে কোনো না কোনোভাবে জাস্টিফাইড হয়েছে, এটা বলার কোনো সুযোগই নেই। সেখানে যদি এই বিষয়টা যায় তাহলে আরও বড় একটা এফেক্ট হবে, ডেটারেন্স হিসেবে কাজ করবে। আইসিসিতে যাওয়ার কোনো প্রক্রিয়া কি শুরু হয়েছে আপনি জানেন? আমি যত জানি যে এই আইসিসি পাঠানোর প্রক্রিয়া প্রস্তাব প্রধান উপদেষ্টার দপ্তরে রয়েছে। আমি শুনতে পেরেছি যে একাধিক মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশের যে ট্রাইব্যুনাল যেটা আছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, সেখানে একজন আন্তর্জাতিক পরামর্শক আছে, টবি ক্যাডম্যান, তিনি সহ আর কয়েকজন এটা নিয়ে কাজ করছেন। প্রধান উপদেষ্টার দপ্তরে এটার এখন পজিটিভ নেগেটিভ নিয়ে ডিসকাশন চলছে। অনেকের কাছে এই মতামত এরকম যে ওখানে গেলে হয়তো জিনিসটা দীর্ঘমেয়াদী হয়ে যাবে এবং আন্তর্জাতিক রাজনৈতিক যারা প্লেয়ার, বিশেষ করে ভারত, ভবিষ্যৎ এখন চায়নার বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব ভারতকে শক্তিশালী করছে, এখানে তাদের একটা বিগ ইনফ্লুয়েন্স এখানে কাজ করতে পারে, যেখানে জিনিসটা শেষ পর্যন্ত মানে কোনো যেটাকে বলে যে ঝুলে যেতে পারে আর কি। এবং আশঙ্কা থেকে অনেকে চাচ্ছেন যে ওখানে পাঠানোটি একটি দেশেই দ্রুতভাবে বিচার করে ফেলার। এটা তো গেল হচ্ছে বিচারের একটা অংশ। আমরা যদি এবার সামগ্রিক বিচার ব্যবস্থার দিকে একটু তাকাই, আপনার কথায় বারবার ঘুরে ফিরে আসছে যে হাসিনা এবং আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা করেছে আমাদের বিচার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, এবং তাদের ফ্যাসিবাদের বিভিন্ন অন্যায় যেগুলো ছিল বা শোষণ, নিপীড়ন, দুর্নীতি যেগুলো ছিল সেটার সমর্থন আদায় করার জন্য আমাদের বিচার ব্যবস্থাকে তারা ব্যবহার করেছে। এই অবস্থা থেকে দাঁড়িয়ে আপনি একজন আইনজীবী হিসাবে আমাদের বিচার ব্যবস্থা যদি সংস্কারের কথা আমরা বলি, এই সংস্কারটা আসলে কত দূরে? সময় সাপেক্ষ একটা বিষয়। বিচার ব্যবস্থা বাংলাদেশ সরকারের একটি ইন্টিগ্রাল পার্ট।
ওভারঅল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ছাড়া শুধু বিচার ব্যবস্থাকে কোনোদিন শক্ত করা যাবে না। এই ইউনূস সরকার বেশ কিছু কমিশন গঠন করেছেন রিফর্মের ব্যাপারে, এগুলো সবই খুবই 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 সময়োপযোগী এবং লং ওভারডিউ। এগুলো আরও আগে হওয়া উচিত ছিল, কিন্তু এখন কাজ হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিক সংস্কার, বিশেষ করে ক্ষমতার পালাবদলের প্রক্রিয়া। সেটা থেকে যদি একটি গুণগত পরিবর্তন না আসে তাহলে ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স কোনোদিন আসবে না। আর ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স যদি না আসে তাহলে বিচার বিভাগ কোনোদিন স্বাধীনভাবে কাজ করতে পারবে না, কোনোদিন তার স্বাধীন বৈচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে না, যেটা ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি। এখানে আমি যেটা মনে করি যে বড় দলের মনোপলি একটা বিরাট ইস্যু। কোনো দল যদি মনে করে যে আমি একাই ক্ষমতা দিতে পারবো এবং আমি একাই ক্ষমতা থাকতে পারবো, এবং এই বাংলাদেশের মতো জনগণ এবং এখানে যে ইনস্টিটিউশনগুলো যে উইক, এরকম দেশের 2/3 আসন একটা অভিশাপ বলে মনে করি। যদি না নেতৃবৃন্দের মধ্যে একটা ভিশন থাকে, যদি না নেতৃবৃন্দের বলে দেশ পরিবর্তন করার ইচ্ছা থাকে, যদি না থাকে, যদি বস্তুগত রাজনীতি, ক্ষমতার রাজনীতি, যেটা যে কোনো উপায়ে ক্ষমতা যাব তারপর সব সম্পদ আহরণ করবে, যে মেন্টালিটি, জিরো সাম পলিটিক্স যেটা আমরা বলি, এটা যতদিন আছে বাংলাদেশে, আনফর্চুনেটলি সেটা আছে, ততদিন পর্যন্ত, এবং দুই বড় দলের মনোপলি, যদি এক দল এই মুহূর্তে নিষিদ্ধ কিন্তু তারা নিশ্চিহ্ন হয়ে যায়নি, এই বর্তমান নির্বাচন পদ্ধতি এই মনোপোলাইজেশনের কন্ডিউসিভ, এটা মনোপোলাইজেশনকে পারপিচুয়েট করবে। এবং যতদিন পর্যন্ত এটা চেঞ্জ না হচ্ছে, যতদিন পর্যন্ত ছোটোখাটো রাজনৈতিক স্টেক হোল্ডারদের তৈরি না হচ্ছে, ততদিন পর্যন্ত এই মনোভাবের কোনোদিন পরিবর্তন আসবে। রাজনীতির কথা বলছিলেন, আপনি কি রাজনীতিতে আসছেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি শান্তিপ্রিয় একজন মানুষ, পরিবারমুখী একজন মানুষ, ফ্যামিলি ম্যান, এবং আমার এই মুহূর্তে একটাই আশা যে যতটুকু হায়াত আছে আমি পরিবার পর্যন্ত কিনে একটি শান্তিপূর্ণ জীবনযাপন করে আল্লাহর কাছে যেতে চাই। আবার একই সঙ্গে আমি মনের ভিতরে এই রেসপন্সিবিলিটি ফিল করি যে আমি যে ফিরে এসেছি এটা খুব স্বাভাবিকভাবে ফিরে আসা না, এটা অলৌকিক একটি ঘটনা আমার কাছে মনে হয়। আল্লাহর ডাইরেক্ট ইন্টারফারেন্স আমি এখানে দেখি। মনে করি যে এটা আমার দায়িত্ব, যে আমার সাথে যা হয়েছে এটা নিয়ে কথা বলা, এবং আমার সাথে যা হয়েছে এটার জন্য এই বাংলা মাটিতে আরেকবার না হতে পারে, এর জন্য আমার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে কাজ করা। এবং এখানে আমি বর্তমান রাজনীতিটা যতটুকু আমি অপছন্দ করি, যতটুকু আমি মনে করি যে এই ঝামেলা আমার জড়ানো উচিত না, কিন্তু আমি একই সঙ্গে মনে করি এটা আমার রেসপন্সিবিলিটি টু ডু সামথিং টু চেঞ্জ, এটাকে পরিবর্তন করার যতটুকু সম্ভব আমার করা উচিত। বাংলাদেশ জামাতে ইসলামী এমন একটি রাজনৈতিক সংগঠন যেখানে কেউ নিজে থেকে নির্বাচন করতে যেতে পারে না। আমি বলতে পারি না আমাকে নমিনেশন দেন ভাই, এই ভাইকে ধরা, ও ভাইকে ক্লোবিং করে জামাতের ভিতরে, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তাই নয়, আপনি যদি আগ্রহ দেখান যে এই আসনে আমি নির্বাচন করতে চাই, ইউজুয়ালি এটা আপনার অযোগ্যতার প্রমাণ হয় আর কি। জামাতের সিস্টেম হচ্ছে তারা অভ্যন্তরীণভাবে তারা সিদ্ধান্ত নেবে যে এই আসনে তাদের প্রার্থী কী হবে, তাকে যা সিদ্ধান্ত নেবে তাকে এগিয়ে যেতে হবে। তো আমাকে জামাত থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে আমাকে এখানে নির্বাচন করার জন্য। আমি জামাতের কাছে যেয়ে বলেছি যে আমি তো শারীরিকভাবে অসুস্থ, এখন অসুস্থ আছি, চিকিৎসা চলছে। দ্বিতীয়ত হচ্ছে আমি একেবারেই ফাইন্যান্সিয়ালি খুব উইক অবস্থায় আছি। 8 বছরের ক্যারিয়ার শেষ, যৌবনকাল যখন ক্যারিয়ার গঠন করার সময়, যখন লাইফ এনজয় করার সময়, তখন 8 বছর অন্ধকারে কেটেছে। তো আমি একটু ফ্যামিলি এবং ক্যারিয়ারে মনোযোগ দিতে চাই। তো উনি আমাকে এই বলে সাহস দিয়েছেন যে দেখো, তুমি যদি নিজে এই দায়িত্ব চেতে তাহলে তোমার উপর রেসপন্সিবিলিটি আসতো, আর তোমাকে যখন আমরা দিচ্ছে আর তুমি যে আল্লাহর উপর তাকুল করে তুমি যদি এগিয়ে যাও তাহলে তোমাকে সাহায্য করার দায়িত্ব আল্লাহ। তো আমি আল্লাহ তাকুল করে ওনাদের এই সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি, এবং আমার ভিতরে যে রেসপন্সিবিলিটি আমি ফিল করতাম যে একটা কিছু করা দরকার, আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট অপরচুনিটি, অ্যাটলিস্ট ডু মাই বিট, আমার পক্ষ থেকে যতটুকু করার সময় আমি করে যাব। এবং এটা যদি আমাকে যে আসনে তারা চিন্তা করছে, ঢাকা 14 আসন, সেই জনগণ যদি আমাকে সমর্থন দেয়, তাহলে আমার যে প্ল্যাটফর্ম আমার তৈরি হবে, এটা দিয়ে আমার সমর্থে যতটুকু কাজ করার সময় আমি করে যাব, যতটুকু আইন পরিবর্তন করার, সামাজিক এবং রাজনৈতিকভাবে যেখানে কথা বলার সেখানে কথা বলে, এবং অ্যাক্টিভিজমের মাধ্যমে আমি চেষ্টা করে যাব যে আমার সাথে যা হয়েছে বাংলার মাটির জন্য সেটা কখনো না হয়।
ঢাকা 14 আসন নিয়ে আমি দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনার সাথে শেয়ার করি যে ঢাকা 14 আসনটা তুলনামূলক নতুন 2008 সাল থেকে ঢাকা 14 আসনটা শুরু হয়। সেই হিসাবে গত 3 নির্বাচনে পাতানো যে নির্বাচন ছিল সেখানে সবসময় আওয়ামী লীগের প্রার্থী এসেছে। তো 14 আসন আসলে আওয়ামী লীগের বাইরে কোনো প্রার্থী কখনো দেখেনি। আরেকটা খুব মজার একটা তথ্য হচ্ছে যে গত 24-এর শেষ যে ইলেকশনটা হলো সেখানে সবচেয়ে ভোটের হার কম ছিল কিন্তু ঢাকা 14-তে, লাস্ট অথবা সেকেন্ড লাস্ট 20%-এর আশেপাশে ভোটার টার্ন আউট ছিল। সো এটা একটা প্রমাণ করে যে এখানকার মানুষ অলরেডি আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সো সেরকম একটা জায়গা থেকে আপনি নির্বাচন করছেন এবং আপনি আপনার এলাকার ভোটারদের সাথে সম্পৃক্ত হওয়া শুরু করেছেন কিনা, কথা বলা শুরু করেছেন কিনা, বা আপনার নির্বাচনী চিন্তাভাবনাটা কীভাবে আবর্তিত হচ্ছে? আমি যেটা আগে বলেছি, শারীরিকভাবে এখনও পুরো সুস্থ নই, সো ফুল অ্যাক্টিভিজম আমি এখনও শুরু করতে পারিনি, কিন্তু আমি তাদের সাথে সময় দিচ্ছি, তারা আমার কাছে আসছে না, আমি তাদের কাছে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমি অভাবনীয় রেসপন্স পাচ্ছি। মিরপুরের একটি বিষয় হচ্ছে যে মিরপুর হচ্ছে মধ্যবিত্তের এলাকা, শ্রমজীবী মানুষের এলাকা। এদের ভিতরে এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের কথা, উচ্চবিত্ত এবং যারা ধনাঢ্য তারা পরিবর্তন চায় না, কারণ বর্তমানেই তারা বেনিফিটেড। আর যারা ওয়ার্কিং ক্লাস, যারা মধ্যবিত্ত, তারা মনে করে যে তারা তাদের হিসেব পাচ্ছে না, তারা পরিবর্তন চায়। মিরপুর হচ্ছে গিয়ে মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষের জায়গা, শ্রমজীবী মানুষের জায়গা। তাদের সাথে যেন আমি কথা বলছি, তারা পরিবর্তন চায়, তারা নতুন বাংলাদেশ চায়। মিরপুরে আমার একটা জায়গা যেখানে প্রায় বহু লোক শহীদ হয়েছে এবং শহীদ পরিবারের সাথে আমি দেখা করেছি, যে তাদের সাথে কথা বলেছি, তাদের মা না বুকে জড়িয়ে ধরেছ, শহীদের মা আমাকে জড়িয়ে ধরে চোখে পানি ফেলে বলছিল তো যে আমার ছেলে তো মারা গেছে দেখে তুমি বের হয়েছো। আমিও কাঁদছিলাম তার সামনে দাঁড়িয়ে। আসলে এই বাচ্চা ছেলেরা যদি জীবন না দিত, এই মাটির এই দুনিয়ার আলো তো আমরা দেখতাম না। তো আমি ফিল করি যে মিরপুরের মানুষ মানে উদ্বিগ্ন হয়ে আছে। আমি বাংলা ওয়ার্ড মানে ইগারলি ওয়েটিং ফর এ চেঞ্জ। ঢাকার এত গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু সেখানে উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড নাই বললেই চলে। অধিকাংশ রাস্তা ছোট, যে পরিমাণ ঘনবসতি সেই পরিমাণ হাসপাতাল নাই, ফায়ার সার্ভিস নাই, পুলিশ নাই, নিগৃহীত একটা অংশ। তারা মনে করে যে এর আগে যে নেতৃত্ব তাদের ছিল তারা কেউ তাদের অধিকারের দিকে তাকায় নাই, বরঞ্চ সেখানে একটি মাফিয়া তন্ত্র গড়ে উঠেছে। বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে দুটো গুরুত্বপূর্ণ কেন্দ্র এই আমার ঢাকা 14 মধ্যে অবস্থিত। একটি হচ্ছে গাবতলী বাস স্ট্যান্ড, সারা দেশের একটা গুরুত্বপূর্ণ অংশের যাতায়াতের হাব এখানে, কিন্তু বাস স্ট্যান্ডের দিকে গেলে আপনার কাছে মনে হবে যে মাছের বাজারের মতো অবস্থা। আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে গাবতলীর গরুর হাট, সারা বাংলাদেশের সবচেয়ে বড় পশুর হাট এখানে। কিন্তু এত গুরুত্বপূর্ণ ইকোনমিক জোন থাকার পরও আশেপাশে অবকাঠামো, সাভারের একটা বড় অংশ আছে, অবকাঠামো উন্নয়ন নেই বলতেই চলে, বরঞ্চ যেটা বলছি মাফিয়াতন্ত্র। এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এই ঢাকা 14 ভেতরেই, যেখানে এখানে এমনভাবে অবকাঠামো উন্নয়ন হওয়ার কথা ছিল যাতে শিল্প কারখানাগুলো আরও বেনিফিট পায়, শ্রমজীবী মানুষরা আরও বেটার লাইফ লিড করতে পারে, কিন্তু সেটা এখানে হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে মাফিয়াতন্ত্র। চাঁদাবাজির একটি আন্ডারওয়ার্ল্ড এখানে তৈরি হয়েছে, মাদক ব্যবসা একটি আন্ডারওয়ার্ল্ড এখানে তৈরি হয়েছে, অবৈধ কর্মকাণ্ডের একটা অভয়ারণ্য এখানে তৈরি হয়েছে। আমি এটা বিশ্বাস করি যে যারা চাঁদাবাজি করে তাদের চেয়ে যারা চাঁদা চায় বা চাঁদাবাজি না হোক সেই মানুষের সংখ্যা বেশি। যারা দুর্নীতি করে তাদের চেয়ে যারা দুর্নীতি চায় না তাদের সংখ্যা বেশি, কিন্তু পরিবর্তন হয়নি না। আমার মেন কারণ হচ্ছে নেতৃত্ব। যারা নেতৃত্বে ছিলেন তারা পরিবর্তন চায়নি, বরঞ্চ এই অন্ধকার বিশ্ব থেকে তারা বেনিফিটেড হয়েছেন। এখনও আমি শুনতে পেরেছি যে এই ঢাকা 14 আসনে মাসিকভাবে প্রায় 20 কোটির মতো চাঁদা লেনদেন হচ্ছে। কেউ না কিন্তু এই চাঁদা নিচ্ছে এবং তাদের কোনো ক্ষমতা আছে, এবং এই ক্ষমতার মূল উৎস তো রাজনৈতিক ক্ষমতা। মানুষ চায় না এটা, মানুষ পরিবর্তন চায়। তা আমি অভাবনীয় সাড়া পাচ্ছি, এবং যদি আগামী নির্বাচনে জাস্ট দুটো জিনিস নিশ্চিত হয়, এক হচ্ছে অবৈধ পেশি শক্তি, গায়ের জোর, অস্ত্রের জোর, কেন্দ্র দখল, বোমাবাজি, ককটেলবাজি, ধাওয়া পাল্টা ধাওয়া, এগুলো যদি না থাকে এক। দ্বিতীয় হচ্ছে কালো টাকার ব্যবহার। 1000 টাকা নিয়ে ভোট দে,
প্রকাশ্যে যদি টাকা বিলি না হয়, গোপনে হোক, প্রকাশ্যে যদি না হয়, জাস্ট এই দুটো জিনিস যদি থাকে, ঢাকা 14 মানুষ নতুন মুখকে বেছে নেবে। আপনি মাফিয়াতন্ত্রের কথা বলছিলেন, ঢাকা 14 মানে ইন্ডিড ওটা একটা খুব টাফ এলাকা। আপনি শুরুতেই আজকের আপনার কথার এক পর্যায়ে বলছিলেন যে আপনি শান্তিপ্রিয় মানুষ এবং আপনি খুব নরম হৃদয়ের মানুষ বলেই আমরা জানি। আপনি কতটুকু কঠোর হতে পারবেন মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে? যদি নীতি নির্ধারণ আমার একার হাতে থাকে তাহলে তো অনেক কিছুই ডিফিকাল্ট, একজন লোককে দুর্বল করে দেওয়া খুবই সহজ। কিন্তু যখন সামষ্টিক অ্যাপ্রোচ হবে, যখন মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা হবে, তখন সামষ্টিক মতামত এবং কালেকটিভ ডিসিশনটা প্রিভেইল করবে। এবং এখানে যদি নেতৃত্ব ওপেন মাইন্ড থাকে, আমাকে নিজে কিছু করতে হবে না, আমি শুধু মানুষকে সাথে নিয়ে বলবো আপনারা কী চান, তাহলে কিন্তু প্রকাশ হয়ে যাবে যে আসলে কি। এবং আমি ইনশাআল্লাহ আল্লাহ তাওয়াক্কুল করে জামাতের কর্মী বাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে যদি আমি অন্তত এতটুকু যাকে তারা নির্বাচিত করবে, সে যদি কোনো একজনের কাছে বিক্রি না হয়ে যান, তাহলেই পরিবর্তন আসবে। আনফর্চুনেট বিষয় হচ্ছে রাজনীতিবিদ নির্বাচন আগ পর্যন্ত এক থাকে, নির্বাচিত হওয়ার পর মানুষ ভিন্ন হয়ে যান। এবং এই ভিন্ন হওয়ার মেইন ইনসেন্টিভ থাকে ফাইন্যান্সিয়াল গেইন, ক্ষমতার লোভ, অর্থ লোভ। আমি এটুকু শুনেছি যে নদীর পাড় দখল করে একটা অবৈধ ব্যবসা এখানে চলে। মাত্র 1 কিলোমিটার, প্রতি 1 কিলোমিটারে 10 লাখ করে তৎকালীন রাজনৈতিক ক্ষমতা যে ছিল তাকে পেত। তো আপনি যদি 150 কিলোমিটার নদীর লেন থাকে, মাসে কত টাকা চাঁদা পাচ্ছে। যদি শুধুমাত্র অবৈধ টাকার প্রতি কেউ যদি নির্লোভ থাকতে পারে, শুধুমাত্র অবৈধ টাকার প্রতি, তাহলে আর এই অবৈধ কার্যক্রম করার যে সাপোর্ট সেটা আর থাকে না। আইন শৃঙ্খলা বাহিনীকে আমাকে সবাই বাংলাদেশের পুলিশকে দোষ দেয়, বিচার বিভাগকে দোষ দেয়, কিন্তু আসল দোষ তো যে রাজনৈতিক ক্ষমতা যাদের হাতে, তারা যদি এদেরকে শেল্টার না দেয়, এটা আমি অনেকটা বলি যে অন্ধকার এবং স্বেচ্ছাদের জায়গায় শ্যাওলা গজায়। আপনি যদি সূর্যের আলো সেখানে পৌঁছার সুযোগ করে দেন, এভাবে অল্পতেই সেখানে শ্যাওলা আর উঠতে পারবে না, সেখানে ময়লা জমতে পারবে না, সেখানে দুর্গন্ধ থাকতে পারবে না। তো রাজনৈতিক নেতৃবৃন্দ যদি অবৈধ কর্মকাণ্ডের ছায়া না হয়, শেল্টার না দেয়, তাহলেই পরিবর্তন চলে আসবে এখানে ইনশাআল্লাহ। আমি শুধু এতটুকু আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, এখন আমার ভিতরে যে চিন্তা কাজ করছে যে আমার আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে জীবনের প্রতিটি মুহূর্তে হিসাব আমাকে দিতে হবে। এই ভয় যদি ক্ষমতা আল্লাহ যদি কোনোদিন দেয়, তারপরে যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ পরিবর্তন সম্ভব। কোনো অদৃশ্য শক্তির চাপ পাচ্ছেন কিনা? আমি এটা কেন বলছি, আমি আপনার নির্বাচনী এলাকায় থাকি। আচ্ছা। সো এবার ঈদে যেটা হয়েছে, আমাদের ঈদের যে মাঠ, ঈদগাহ মাঠ, এটা অনেক বড়, আমি নাম নিচ্ছি না। ঈদগাহ মাঠে আপনার ব্যানার ছিল যে আপনি আয়োজন করছেন ঈদের নামাজ। আমরা ঈদের দিন সকাল পর্যন্ত এটাই জানতাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা ওখানে নামাজ পড়তে পারিনি। প্যান্ডেল করা ছিল, কিন্তু আমাদেরকে পাশের মসজিদে নামাজ পড়তে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে কোনো ধরনের অদৃশ্য চাপ আসলে আপনার উপর আছে কিনা, বা জামাত ইসলামের উপর আছে কিনা। কারণ একদম ফ্রি এবং ফেয়ার ইলেকশন ক্যাম্পেইন বা রোড ম্যাপ, এটা কি আসলে রাতারাতি সম্ভব চেঞ্জ করা? পরিবর্তন কখনোই বাধা ছাড়া হতে পারে না। পরিবর্তন মানেই বাধা আসবে, এবং পরিবর্তনের এটাই নেচার, বিপ্লবের এটাই ইতিহাস, যে বাধা আসবে মানেই আপনি আসলেই এমন কিছু করতে চান যেটা সত্যিকার অর্থেই যুগান্তকারী, সত্যিকার অর্থে যেটা পরিবর্তন আনবে। যদি আপনি এমন কিছু করতে চান যেখানে কেউ বাধা দিল না, তাহলে বুঝতে হবে আপনি নতুন কিছু করছেন না, বুঝতে হবে আপনি গুরুত্বপূর্ণ কিছু করছেন না, সাবস্টেন্সিয়াল কিছু করছেন না। সো আমরা যখন বাধার সম্মুখীন হচ্ছি, তখন আমাদের মানে এই আত্মবিশ্বাস আরও দৃঢ় হচ্ছে যে আমরা আসলেই সঠিক পথে আছি। আর ডিপ স্টেট ছিল, আছে, থাকবে। এই জুলাই বিপ্লবী প্রমাণ যে যতটুকু ক্ষমতা ধরে হোক, যতই তারা মনে করুক যে ভবিষ্যৎকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে, আলটিমেটলি আল্লাহ যেটা চাই তাই হবে। তো আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগোচ্ছি। মানুষের বাঁধ ভাঙা জোয়ার আমরা চোখে দেখতে পাচ্ছি। আর যদি ইন্টারিম গভর্নমেন্ট অন্তত এতটুকু যদি, যেটা বলেছি যে প্রকাশ্যে ভায়োলেন্স এবং ব্ল্যাক মানি, এই দুটোর প্রকাশ্য ব্যবহার গোপনে হোক, বিচ্ছিন্ন ঘটনা হোক, এটা সমস্যা না। কিন্তু যদি একদম ওপেন হয়ে যায়, ভোট কেন্দ্রের বাইরে বান্দিলে টাকা বিলি যদি করতে না পারে, ঘরে ঘরে যে প্রকাশ্যে টাকা বিলি করতে না পারে, এবং যদি তারা সন্ত্রাসবাদ করতে যায়, তখন যদি কোনো রকম বাধা না পায়, এরকম সিচুয়েশন যদি না হয়, তাহলে আমরা নতুন কিছুর জন্য আশা পাতে পারি বলে আমি মনে করি।
জামাত ইসলামী 5ই আগস্টের পরে বিশেষত সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। এই জনপ্রিয়তা আমার পার্সোনাল একটা অবজারভেশন হচ্ছে যে একটা বড় স্টেক পাচ্ছেন হচ্ছে আমিরে জামাত। উনি প্রচণ্ড অ্যাক্টিভ, উনি বন্যা দুর্গত এলাকায় যাচ্ছেন, উনি মানুষের সাথে কথা বলছেন, আমরা ওনাকে সবসময় দেখতে পাচ্ছি এবং মানুষের ভেতরে ওনার প্রতি একটা ভয়ঙ্কর রকমের জনপ্রিয়তা আমরা দেখতে পাচ্ছি। জামাতের তরুণ নেতৃত্ব হিসাবে আপনাদের আসলে চিন্তাভাবনা কি জামাতকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার? বা আমি যদি আরেকটা সংযুক্তি করি এখানে প্রশ্নের, সেটা হচ্ছে যে বাংলাদেশি ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ আসলে কি দেখেন? যেটা আমি আগেও বলেছি, বাংলাদেশের আপনি যদি ডেমোগ্রাফি দেখেন তাহলে পার্সেন্টেজ হিসাবে যদি দেখেন ক্লাস ওয়াইজ, আপার ক্লাস, মিডল ক্লাস, ওয়ার্কিং ক্লাস, তাহলে পার্সেন্টেজ হিসাবে যদি দেখেন তাহলে ওভারওয়েলিং মেজরিটি হচ্ছে ওয়ার্কিং ক্লাস, তারপরে বড় ইয়া হচ্ছে গিয়ে মিডল ক্লাস। ধনাঢ্য এবং এলিট কিন্তু সংখ্যা কম আনফর্চুনেটলি। তার মানে কি, আপনি যদি উন্নত বিশ্বের দিকে তাকান তাহলে কিন্তু ডেমোগ্রাফি এরকম, অবশ্যই আপার ক্লাস ছোটো কিন্তু মিডল ক্লাস সব জায়গায় বড়। যেখানে অর্থনীতি থ্রাইভিং সেখানে মিডল ক্লাস হবে সবচেয়ে বড়, লোয়ার ক্লাস হবে সবচেয়ে ছোট বা ডিপ্রাইভ হবে কম, আর টপ ক্লাস তো সবসময় কম থাকবেই। কিন্তু আমরা এখানে দেখছি যে সবচেয়ে বড় হচ্ছে আমাদের লোয়ার ক্লাস বা ওয়ার্কিং ক্লাস এবং শ্রমজীবী মানুষ, তারপর মিডল ক্লাস। এদের ভিতরে যদি আপনি দেখেন যে সবাই বিরক্ত, সবাই টায়ার্ড, এবং তরুণদের মধ্যে আপনার কমন কথা সেটা যা হেট পলিটিক্স। কেন তারা এটা বলে? কারণ তারা দেখছে যে যাদের হাতে ক্ষমতা তারা কিছুই করছে না, যারা চাইলেই পারে সমাজ পরিবর্তন করতে তারা করছে না। সো পরিবর্তনের এই তীব্র আকাঙ্ক্ষাটা আমার কাছে মনে হয় যে একটি জমাট বারুদের মতো, একটি স্পার্কের অপেক্ষা করছে যে বিস্ফোরণ হওয়ার জন্য। এইখানে এই তৃষ্ণার্ত মরুভূমির মধ্যে তৃষ্ণার্ত মানুষের মধ্যে যেমন একটু পানির ছোঁয়া পেলে যেদিকে মানে সর্বশক্তিতে দৌড়ে যায়, সেখানে বাংলাদেশের মানুষ একটি সৎ নেতৃত্বের পিপাসায় উদ্বেগ হয়ে আছে যে যেখানে তারা এর মানে ছিটেফাটাও দেখছে তার দিকে দৌড়িয়ে যাচ্ছে। এখানে আমার জামাতের যে আমার সম্মানিত আমির, মানবিক নেতা বলে আমরা তাকে আখ্যায়িত করি, তার ভিতরে তার সেই সততা তারা দেখে, তাই সেই সিনসিয়ারিটি তারা দেখছে। আপনারা সবাই দেখেছেন যে মহাসমাবেশের দিন যখন নগ্ন হয়ে পড়ে যান, আমি তার ঠিক পিছনের সারিতে ছিলাম। আমার সবাই বলে যেভাবে উনি পড়ে গিয়েছেন, আমার সবাই ধরে নিয়েছি ওনার খুব মারাত্মক ক্ষতি হয়েছে এবং ডাক্তাররা তাকে বলেছিল আপনি বন্ধ করেন, আপনি নিয়ে যেতে হবে হাসপাতালে, কিন্তু কথা বলে গেছেন। আমার কাছে মনে হচ্ছে উনি বুঝতে পেরেছেন হয়তো ওনার সময় বেশি নেই, উনি মানে এটা এই রিস্ক নিয়ে কথা বলেছেন যে হয়তো আমি যদি এখন হাসপাতালে না যে কথা বলি আমার মৃত্যু এখানে হতে পারে, তারপরে কথা সে দায়িত্বটা পালন করে তারপর কিনে গিয়েছেন। এই যে সিনসিয়ারিটি, এই ব্যক্তির উপর বিশ্বাসকে প্রাধান্য দেওয়া, স্বার্থের উপর যে লক্ষ্য উদ্দেশ্যকে প্রাধান্য দেওয়া, এই যে সিনসিয়ারিটি, এটার প্রতি মানুষের চরম আকাঙ্ক্ষা বর্তমান মানুষ বিরাজ করছে এবং এই জামাতের ভিতরে তার দেখতে পাচ্ছে। সেটা আমাকে একজন ব্যাংকার কোচিং আগে একজন ব্যাংকের বড় অফিসারের সাথে একটি ব্যক্তিগত কথা হচ্ছে, তখন তারা বললো যে বাংলাদেশের মানুষজন টাকা রাখতে চায়, তখন খোঁজে যে কাদের মধ্যে মানে বিশ্বাসযোগ্যতা আছে, কাদের মধ্যে দিনের পরিচয় দিতে হবে, সেখানে তারা টাকা রাখে, সেই ব্যাংকে তারা টাকা রাখে। তারা যখন চিকিৎসা করতে চায় তারা দেখতে চায় কারা ভালো মুসলমান, সে হাসপাতালে যায় চিকিৎসা করার জন্য। যখন সুন্দরী মেয়েকে টিউশনের বাসায় পড়ানোর জন্য টিচার খুঁজে, তখন খুঁজে যে কে একটু ইসলামিক মাইন্ডের, তাকে দিই ইয়া করার জন্য। সো মানুষের ভিতরে এই ধর্মীয় বিশ্বাসের প্রতি আকর্ষণ, এবং যারা ধর্মীয় বিশ্বাসী সামাজিক সব বিষয়ে তাদের প্রতি নির্ভরযোগ্যতার প্রমাণ অলরেডি সমাজে দেখা যাচ্ছে। রাজনৈতিক বিষয়েও তাদের উপর আস্থা রাখাটা সময়ের ব্যাপার মাত্র। যদি না আল্লাহ না করুক কোনো অশুভ শক্তি, অদৃশ্য শক্তি খুব অনাকাঙ্ক্ষিত কোনো কিছু করে না ফেলে, তাহলে এই পরিবর্তনটা সময়ের ব্যাপার মাত্র ইনশাআল্লাহ। আরেকটি গুণগত পরিবর্তন ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে এসেছে। আগে ইসলামী আন্দোলনের কর্মী মানে হচ্ছে একজন আলেমে দ্বীন, বড় জুব্বা পরা হুজুর, সোজা কথায় কোট আনকোট হুজুর ইজ দ্য লিডার। কিন্তু জামাতের নিউ লিডারশিপের মধ্যে যদি আপনি তাকান, আমাদের সম্মানিত আমির নিজে একজন ডাক্তার, হি ইজ এ মেডিকেল ডাক্তার, এবং এবার যাদেরকে আপনি অ্যানালাইজ করেন, যাদেরকে প্রার্থী দেওয়া হচ্ছে, এদের মধ্যে অনেকে আছে যারা তাদের টেকনিক্যাল কারণে সবার সামনে পরিচিত, যেমন অ্যাডভোকেট শিশির মনির, আমার ডক্টর কর্নেল জিহাদ খান, উনি বাংলাদেশের টপ কার্ডিও সার্জনদের মধ্যে একজন, ডক্টর খালিকুজ্জামান বাংলাদেশের টপ ইনফার্টিলিটি কেয়ারের মধ্যে রিকগনাইজড ফেস,
এবং ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান অনেকে আছেন যারা তাদের ব্যক্তিগত গুণ এবং ব্যক্তিগত অ্যাচিভমেন্টের জন্য পরিচিত। আগে কিন্তু এটা ছিল না, আগে ভালো মানুষ আর জামাতের প্রার্থী এটাই তাদের একমাত্র পরিচয় ছিল। কিন্তু এখন তাদের মধ্যে বস্তুগত এবং বৈষয়িক এবং কারেন্ট ওয়ার্ল্ডের যোগ্যতা তার মধ্যে দেখা যাচ্ছে। এই গুণগত পরিবর্তন জামাতের মধ্যে এসছে। জামাতের একটা অন্যতম দুর্বলতা হচ্ছে যে জামাতের নেতৃবৃন্দের সাথে মানুষের যোগাযোগটা উইক ছিল, বিশেষ করে কেন্দ্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে। আমি একটি কথা আপনি হয়তো অনেকের কাছে শুনবেন যে জামাতে আমি পছন্দ করি না, কিন্তু আমার এলাকায় একটা ছেলে থাকে জামাতের নেতা, আমার এলাকায় একটা লোক আছে জামাতের, ভালো, যে কে তাকে চেনে তাকে ভালো বলে, কিন্তু দলটাকে ভালো লাগে না। কারণ এই নেগেটিভ অ্যাটিটিউডের নাম্বার 1 ছিল নেগেটিভ মিডিয়া। বাংলাদেশে ওভারওয়েলমিং মিডিয়া হাউস ইসলাম বিদ্বেষী লোকদের দ্বারা পরিচালিত। ভাই আমি এখানে একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে মিডিয়ার কথা যখন বলছেন, আমাদের বিগত দিনগুলোতে মিডিয়া মানুষের ভেতরে একটা পারসেপশন তৈরি করেছে এরকম যে, আপনি যেটা বলছেন আপনার কথাটা ঠিক, যে ব্যক্তি পর্যায়ে হয়তো জামাত যারা করছে তাদের প্রতি মানুষের একটা বিশ্বাস আস্থার জায়গা আছে, দল হিসাবে জামাতকে মানুষ বিশ্বাস করতে পারছে না। এর বড় একটা কারণ আমার মনে হয় যে মিডিয়া যেটা করেছে, মিডিয়া মানুষকে বুঝিয়েছে যে জামাত মানে অনেক কিছু আরোপ করা, ইসলাম মানে অনেক কিছু আরোপ করা হবে, নারীদের উপর আরোপ করা হবে, অনেক ধরনের বিধিনিষেধ চলে আসবে। বাট জামাতে ইসলামের রাজনীতিটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মানুষের মোরাল গ্রাউন্ডটাকে স্ট্রং করা, রিলিজিয়াস স্পিরিচুয়ালি এটাকে, মোরালিটিটাকে ইথিক্যালি মানুষ যাতে আরও স্ট্রং এবং ভালো মানুষ হতে পারে, সেই রাজনীতি জামাত করছে। এই ব্যাপারটা জামাত ক্লিয়ার করবে কিনা সামনের দিনগুলোতে, বা জামাত কখনো কোনো উদ্যোগ নিয়েছে কিনা যে এই জিনিসগুলো মানুষের কাছে আসলে পরিষ্কার করতে হবে? অবশ্যই এই উদ্যোগের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে নতুন মুখদেরকে নমিনেশন দেওয়া। অনেক জায়গায় এমন কিছু মুখকে তারা নমিনেশন দিয়েছেন যারা রাজনৈতিক হায়ারার্কিতে খুব সিনিয়র না, ওই যে অঞ্চলে তার চেয়ে অনেক বড় রাজনৈতিক কেন্দ্রীয় সিনিয়র ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু তারা এমন লোককে দিয়েছেন যারা মানুষের কাছে পরিচিত, যারা মানুষের আস্থা তাদের মধ্যে ইতিমধ্যে আছে। এটা একটা অন্যতম, ইট ইজ এ ইন্ডিকেশন অফ পলিসি শিফট। জামাতের ট্রেডিশনাল লাইন অফ ওয়ে অফ পলিসি মেকিং থেকে শিফটের একটা অলরেডি নমুনা এখানে দেখা যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জামাতের ব্যাপারে মানুষের ভিতরে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। প্রথমত হচ্ছে গিয়ে বৈরী মিডিয়া, দ্বিতীয়ত জামাত যখন কিছু বলতে যাচ্ছে সেটাকে এনাফ এয়ার টাইম না দেওয়া। জামাতের বিশাল সমাবেশ একসময় ছিল, আমার মনে আছে যে 4 দলীয় জোটের শেষের সময় জামাত একটা বিরাট মহাসমাবেশ করেছিল, তখন আমি ছাত্র ছিলাম। তখন আমি পরের দিন বাসায় এসে খুব আশা নিয়ে সব নিউজ চ্যানেল দেখলাম যে 3rd সেগমেন্টে একটা নিউজ হচ্ছে যে আমাদের সমাবেশের কারণে যানজট হয়েছে রাস্তায়। এই যে বৈরী একটা নেগেটিভ প্রথমত আমাদের নেগেটিভ প্রচারণা, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যতটুকু পজিটিভ সেটা কিন্তু বেরোতে না দেওয়া। এই কারণে এই যে জামাতের একটা আসন কাজ করছে, কী করবে তারা? এই গ্যাপটা পূরণ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন্টারনেট। এখন পর্যন্ত ইন্টারনেট ফ্রি, এখনও পর্যন্ত কেউ যদি চায় আমি যা জানতে চাই সেই উৎসে আমি যেতে পারছি, যেটা আগে ছিল না। সো জামাতের এখন প্রচারণের একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, থ্যাঙ্কস টু শেখ হাসিনা। যখন মেইন স্ট্রিম বন্ধ হয়ে গেল, তখন আমরা যারা রাজনৈতিক ভিন্নমত ছিলাম, তখন কথা বলার একমাত্র জায়গা ছিল ইন্টারনেট, একমাত্র জায়গা ছিল ইউটিউব, একমাত্র জায়গা ছিল ফেসবুক। সো তখন জামাতের এই সাইবার স্পেসে তাদের বিচরণ বহু অংশে বৃদ্ধি পেয়েছে। এই সাইবার স্পেসের কারণে যারাই জানতে চায় তারা এখন জানতে পারছে, যারাই শুনতে চায় তারা শুনতে পারছে। স্লোলি এই গ্যাপটা ক্লোজ হচ্ছে বলে আমি বিশ্বাস করি, বাট ইল টেক সাম টাইম। আলটিমেটলি মানুষ পরিবর্তন চাচ্ছে, এবং এখন ইন্টারনেটের কারণে মানুষ জামাত যে বলতে চাচ্ছে অন্তত তাদের ভার্সনটা তারা শুনতে পাচ্ছে। লাস্টলি জামাতের মানুষের কাছে যাওয়ার কার্যক্রম গত 17 বছরের ফ্যাসিজমের কারণে তারা যেতে পারেনি। 5 জন লোক ঢাকা শহরে একসঙ্গে বসতে পারেনি, এখন তারা করতে পারছে, মানুষের কাছে যাচ্ছে এবং মানুষ তাদের প্রশ্ন করতে পারতেছে, শুনতে পারতেছে। আমি মনে করি এটা সময় ব্যাপার করতো। ইনশাআল্লাহ এই গ্যাপটি স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি উইল ন্যারো ডাউন, এবং মানুষ বুঝতে পারবে এবং এতটুকু তাদের ভিতরে আস্থা তৈরি হবে যে একবারের জন্য দিয়ে দেখি। ইনশাআল্লাহ সেদিন আসছে। আরমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেকগুলো মূল্যবান কথা আমরা আজকে শুনতে পারলাম, জানতে পারলাম, জামাতের ভবিষ্যৎ ভীষণ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। টিএসএলকে এবং আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনারাও একটি খুব গুরুত্বপূর্ণ অংশ সমাজ পরিবর্তনের, এবং কাদেরকে এখানে আপনারা আনছেন, কতটুকু তারা যা বলছে, কতটুকু প্রচার করছেন, সেটার উপর ভবিষ্যৎ অনেক নির্ভর করছে। সো ইউ আর ওয়ান অফ দ্য চেঞ্জ মেকার ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করুন। ইনশাআল্লাহ।